করছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনুন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের দুটি গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফোর্ট এবং দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফুট। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22শে মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1910 সালের ডিসেম্বর মাসে। এই গল্পটি মির্চি বাংলাতে প্রথম প্রচারিত হয় 25শে এপ্রিল 2021 সালে। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি সোমক। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফুট। এতগুলো বছর ধরে এতগুলো রহস্যের সমাধানে হোমসের সাথে থাকার সুবাদে আমার এত রকম বিচিত্র অভিজ্ঞতার মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। প্রতিটা রহস্যই আমাদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ হাজির করেছে, কিন্তু সবকটা রহস্যকেই মিলিয়ে দিত হোমসের অবজারভেশন আর ডিডাকশনের সমীকরণ ও তার সঙ্গে আমার বন্ধুর প্রচার থেকে দূরে থাকার প্রবণতা। হোমস স্বভাবতই প্রচার বিমুখ। কোনো এক অলিখিত নিয়ম অনুযায়ী হোমসের ভেদ করা রহস্যের কৃতিত্ব চেটে পুটে খেতেন কোনো এক আধিকারিক, আর চারপাশে ধন্য ধন্য রব দেখে হোমস মিটিমিটি হাসত। আমার কলমে নিজের একাধিক অভিযানের বর্ণনা পড়ে হোমস বলেছে আমি নাকি তাতে বাড়তি রং চড়িয়েছি। এর পেছনেও ছিল তার আড়ালে থাকার ইচ্ছেটা। এই যে এতদিন হোমসের কীর্তিকলাপ নিয়ে লেখালেখি করিনি, তার জন্য দায়ী এই কারণগুলোই। তাই গত মঙ্গলবার হোমসের থেকে একটা টেলিগ্রাম পেয়ে বেশ অবাক হলাম। লিখেছে, কর্নওয়ালের কেসটা নিয়ে লিখবে নাকি? অমন অদ্ভুত উড়ে রহস্যের মধ্যে বড় একটা পড়িনি। ওর এই কেসের কথা কিভাবে মনে পড়লো জানি না, কিন্তু স্বয়ং হোমস যখন বলেছে তখন লিখেই ফেলি। বেশি দেরি করা যাবে না। বলা যায় না আবার একটা টেলিগ্রাম করে হয়তো আমাকে কেসটা নিয়ে লিখতে নিষেধ করে দিল। যাই, আমার পুরনো নোটস হাতড়ে দেখি কি পাওয়া যায়। এই তো 1897 সালের কথা। শীত পেরিয়ে বসন্তে পা দিয়েছে বছরটা। পড়াশোনা, রাসায়নিক গবেষণা আর রহস্যভেদের ত্রিমুখী চাপে হোমসের শরীরটা ভালো যাচ্ছিল না। তার উপর হোমসের নেশা করার মতো বদভ্যাসও অল্প বিস্তর ছিল। সেই বছর ডাক্তার হোমসকে কড়া হুঁশিয়ারি দিলেন, এভাবে চললে শরীর একদম ভেঙে পড়বে। তখন সমস্ত কাজকর্ম ছেড়ে বিছানায় শুয়ে থাকতে হবে। সেইটা যদি চান তাহলে জীবনযাত্রায় বদল না আনলেও চলবে, আর যদি সুস্থ জীবন চান, ভবিষ্যতেও কাজ করতে চান, তবে কয়েকদিন বিশ্রাম নিন। হোমস শরীরের যত্ন নেওয়ার মতো লোক না হলেও হয়তো অকেজো হয়ে যাওয়ার ভয়েই বিশ্রাম নিতে বাধ্য হলো। লন্ডনে সেই বিশ্রাম পাওয়া অসম্ভব, তাই আমরা কর্নওয়ালের এক প্রান্তে হাওয়া বদল করতে এলাম। পোল্ডহু বের কাছে একটা ছোট অথচ মনোরম কটেজ হলো আমাদের সাময়িক আস্তানা। চুপচাপ শান্ত পরিবেশ। আমাদের বাড়ির জানলা খুললেই দেখা যায় সামনে ছড়িয়ে থাকা মাউন্টস বে, তার এখানে ওখানে মাথা উঁচিয়ে থাকা খাড়া পাথরের প্রাচীর। এই পাথরের গায়ে ধাক্কা খেয়ে বহু জাহাজের সলিল সমাধি ঘটেছে, তাই অভিজ্ঞ জাহাজিরা এই জায়গাটা সব সময় এড়িয়ে চলেন। মাউন্টস বের উপকূলবর্তী এলাকায় রয়েছে কয়েকটা গ্রাম। এই এলাকায় এককালে আদিম মানুষের বাস ছিল। এই চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথরের মস্ত গম্বুজ গোছের প্রস্তর যুগের আস্তানা। জায়গাটার হাওয়া বাতাসে
একটা চাপা রহস্য আছে, যেন মনে হয় এই কিছু একটা ঘটল বলে। সেই কারণেই হয়তো হোমসের জায়গাটা মনে ধরল। সে দিব্যি নিজের মনে দিগন্ত বিস্তৃত খোলা মাঠে হেঁটে বেড়াত। এখানে এসে প্রাচীন কর্নিশ ভাষা নিয়ে রীতিমতো পড়াশোনা শুরু করল। আমি ভাবলাম তার স্নায়ু এবং বুদ্ধির ওপর চাপ ফেলার মতো কোনো উপকরণই এখানে নেই, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আমার উদ্বেগ আর হোমসের আনন্দ বাড়িয়ে দিয়ে একটি সমস্যার উদয় হল। তৎকালীন পত্রপত্রিকা এই কেসটাকে দ্য কর্নিশ হরর আখ্যা দেয়, কিন্তু তারা এর আসল সত্যিটা জানে না। সেটাই বলবো। কর্নওয়ালের এই অঞ্চলে বেশ কয়েকটি গির্জা ছিল। আমাদের বাড়ির সবচেয়ে কাছের গ্রামটি আদতে একটি গির্জাকে ঘিরে থাকা শখানেক পরিবারের বাস। গির্জার ভিকার মিস্টার রাউন্ডহে ছিলেন শখের আর্কিওলজিস্ট। হোমসের সাথে তার বেশ আলাপ জমে উঠেছিল। আমরা বেশ কয়েকবার চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে তার বাড়িও গেছি। মাঝবয়সী গোলগাল চেহারার লোকটি বেশ মিশুকে স্বভাবের, একটু কথা বেশি বলেন। এই চত্বরের সমস্ত গল্প তাঁর নখদর্পণে। মিস্টার রাউন্ডহের বাড়িতেই আলাপ হয় তাঁর ভাড়াটে মিস্টার মর্টিমার ট্রেগেনিসের সাথে। ভাড়াটে কিন্তু বাড়িওয়ালার একদম বিপরীত মেরুর। রোগা পাতলা চেহারার মানুষ, চোখে পুরু চশমা, বিশেষ কথাবার্তা বলেন না। মুখ চোখ দেখলে মনে হয় তিনি কোনো এক দুঃখ চেপে রাখার চেষ্টা করছেন। মিস্টার রাউন্ডহের বাড়িতে আড্ডা চলাকালীন দু একবার তাঁর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করেছিলাম, কিন্তু চোখাচোখি হওয়ার আগের মুহূর্তে উনি মুখ ঘুরিয়ে নেন। আমার মনে হয়েছিল ভদ্রলোক নিশ্চয়ই কোনো শোক পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। ছন্দ কাটল একটা মঙ্গলবার। তারিখটাও আমার মনে আছে, 16ই মার্চ। সেদিন ব্রেকফাস্ট শেষ করে রোজকার মতো পাইপ টানছি। একটু পরেই আশেপাশে ঘুরতে বেরোবো, এমন সময় আমাদের বসার ঘরের দরজাটা এক ধাক্কায় খুলে প্রায় হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন মিস্টার রাউন্ডহে এবং মিস্টার ট্রেগেনিস। চেহারা দেখেই মনে হচ্ছে গুরুতর কিছু একটা ঘটেছে। হোমসের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে মিস্টার রাউন্ডহে বললেন, মিস্টার হোমস, গতকাল রাতে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। মানে কি বলবো আপনাকে মিস্টার হোমস, তার কথা ভাবলেই মাথা গুলিয়ে যাচ্ছে। হলপ করে বলতে পারি এমন কোনো ঘটনা কশ্চিনকালও দেখিনি বা শুনিনি। আমার মনে হয় গোটা ইংল্যান্ডে একমাত্র আপনিই এর কিনারা করতে পারবেন। প্লিজ প্লিজ মিস্টার হোমস। আমি নিশ্চিত ছিলাম যে মিস্টার রাউন্ডহের কাতর আবেদন হোমস ফেলতে পারবে না, মানে তার বিশ্রাম নেওয়ার ব্যাপারটাও হবে না। জিনিসটাকে আর এগোতে না দেওয়ার জন্য আমি কটমট করে তাকালাম মিস্টার রাউন্ডহের দিকে, কিন্তু হোমসের মতো দক্ষ শিকারীর এর থেকে বেশি কিছু দরকার হয় না। দেখলাম তার শরীরটা মুহূর্তের মধ্যে টান টান হয়ে গিয়েছে। মিস্টার ট্রেগেনিস তার সঙ্গীর মতো অতটা ছটফট না করলেও তাঁর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনিও একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন। যথাসম্ভব শান্ত গলাতেই তিনি মিস্টার রাউন্ডহেকে জিজ্ঞেস করলেন, আপনি বলবেন নাকি আমি শুরু করব? এবার হোমসের বুদ্ধির তারাবাজির একটা নিদর্শন দেখা গেল। সে মিস্টার ট্রেগেনিসকে বলল, আপনি বলুন। আমার মনে হয় মিস্টার রাউন্ডহে গোটা ব্যাপারটা আপনার মুখ থেকেই শুনেছেন। বেকার স্ট্রিটের বৈঠকখানায় এই জিনিস বহুবার দেখেছি। গলা খাঁকারি দিয়ে ভিকার ভদ্রলোক বললেন, গোড়ার দিকের কয়েকটা কথা আপনাদের বলা দরকার, বাকিটা না হয় মিস্টার ট্রেগেনিস বলবেন। সব শুনে বিবেচনা করে দেখুন আপনারা আমাদের সাথে ঘটনাস্থলে যেতে চান কিনা। মিস্টার ট্রেগেনিস গতকাল সন্ধ্যায় নিজের ভাই ওয়েন এবং জর্জ আর বোন ব্রেন্ডার সাথে ছিলেন। রাত 10টা নাগাদ তিনি ফিরে আসেন। তাঁরা থাকেন আমাদের ওই পাথরের গম্বুজের কাছে ট্রেডেনিক ওয়ার্থাতে। দেখেছেন নিশ্চয়ই। কাল সন্ধে মিস্টার ট্রেগেনিস বিদায় নেওয়ার সময় তাঁর বোন আর দুই ভাই দিব্যি খোশ মেজাজে ছিলেন। ইনি বুঝলেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। আজও সেই নিয়মের হেরফের হয়নি। যথারীতি ভোরবেলায় উঠে হাঁটতে বেরিয়েছিলেন। মাঝ রাস্তায় দেখেন ডক্টর রিচার্ডস তার ঘোড়ার গাড়িতে চড়ে প্রবল গতিতে কোথায় একটা যাচ্ছেন। ওনার মুখেই মিস্টার ট্রেগেনিস শোনেন যে ট্রেডেনিক ওয়ার্থা থেকে জরুরি তলব এসেছে। তার ভাই বোনেরা সেখানেই থাকেন, তাই খুব সঙ্গত কারণেই মিস্টার ট্রেগেনিস চিন্তিত হয়ে পড়েন। ডাক্তারের সঙ্গে সেখানে পৌঁছে তিনি এক ভয়াবহ দৃশ্য দেখেন। তার বোন এবং দুই ভাই
টেবিল ঘিরে বসে রয়েছেন, সামনে পড়ে রয়েছে তাসের বান্ডিল। মানে আগের রাতে তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই, তফাৎ শুধু একটাই, মিস্টার ট্রেগেনিসের বোনের দেহ প্রাণহীন। দেখেই বোঝা যাচ্ছে তিনি বেশ অনেকক্ষণ আগেই মারা গিয়েছেন। আর তার দুই ভাই, তারা বেঁচে আছেন ঠিকই, কিন্তু তাদের নিজেদের উপর বিন্দু মাত্র নিয়ন্ত্রণ নেই। তারা উন্মাদের মতন হাসছেন, মাঝে মাঝে প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠছেন, তার পর মুহূর্তেই গলা ছেড়ে গান গাইছেন। তারা বুঝতেই পারছেন না যে ঘরের মধ্যে একজন এই দুনিয়াতে আর নেই। টেবিলের উপর রাখা মোমবাতিটা পুরো শেষ হয়ে গেছে। তবে একজন মৃত ও দুজন বেসামাল মানুষের মধ্যে একটি মিল ছিল, সেটা হলো তাদের মুখে একটা চরম আতঙ্কের ছাপ। ভয়ের কি এমন কারণ হতে পারে যে মুখে এমন গভীর প্রভাব ফেলবে? এই তিনজন ছাড়া বাড়িতে সদস্য বলতে ছিলেন ওই বাড়ির রক্ষণাবেক্ষণ আর রান্নার দায়িত্বে থাকা মিসেস পোর্টার। তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন, আমি কাল খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আমার আবার ঘুম খুব গভীর কিনা, আমি বিশ্বাস করুন আমি রাতে কিছু শুনিনি, কোনো শব্দ পাইনি। বুঝলেন মিস্টার হোমস, বাড়ির সব জিনিস যেখানে থাকার সেখানেই ছিল, কোনো কিচ্ছু খোয়া যায়নি। ঘরে তিনজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ছিলেন, একজন প্রাণ হারিয়েছেন, আর দুজনকে দেখে মনেই হচ্ছে তারা মানসিক ভারসাম্য হারিয়েছেন। তার উপরে তাদের মুখে ওরকম ভয়ের ছাপ। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না মিস্টার হোমস। আপনার তো এত অভিজ্ঞতা, এরকম ব্যাপার কোনোদিন শুনেছেন? এর সমাধান আপনি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় স্যার। আমি হোমসের দিকে তাকিয়ে মৃদু কেশে বলতে গেলাম, আমি বলছিলাম কি হোমস, এই ব্যাপারটা নিয়ে আর মাথা নাই বা ঘামালে। কিন্তু ততক্ষণে হোমসের মুখে সেই ধারটা ফিরে এসেছে, ভুরু জোড়া গুটিয়ে একটা কঠিন ভ্রুকুটিতে পরিণত হয়েছে। এর সামনে আমার কোনো আপত্তি ধোপে টিকবে না, আমি জানি। মিনিট খানেক ঠোঁটের ওপর 10 আঙুল জড়ো করে কি যেন একটা ভেবে নিয়ে হোমস বলল, না ওয়াটসন, এই ঘটনাটা ইউনিক। এমন ঘটনার মুখোমুখি আমি হইনি কখনো। আচ্ছা মিস্টার রাউন্ডহে, আপনি কি ঘটনাস্থলে গিয়েছিলেন? না মিস্টার হোমস, আমি যা শোনার এই মিস্টার ট্রেগেনিসের কাছেই শুনেছি। উনি আমাদের ভিকারেজে এসে সব জানালেন, আর শোনা মাত্রই আমি ওকে নিয়ে এখানে চলে এলাম। জায়গাটা এখান থেকে কত দূরে? মাইল খানেক হবে। তাহলে হেঁটেই যাওয়া যায়, কিন্তু যাওয়ার আগে মিস্টার ট্রেগেনিসকে কয়েকটি প্রশ্ন করতে চাই। মর্টিমার ট্রেগেনিস সেই একবার কথা বলার পর এতক্ষণ একটা শব্দ উচ্চারণ করেননি। হোমসের কথায় তিনি ধরা গলায় বললেন, হ্যাঁ বলুন মিস্টার হোমস, কি জানতে চান? এমনিতেই বিধ্বস্ত হয়ে রয়েছি, তবু চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক জবাব দেওয়ার। গতকাল রাতের ঘটনাটা খুলে বলুন। মানে আপনি কখন সেই বাড়িতে যান, কি করেন, বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় তাঁরা কি অবস্থায় ছিলেন, সব। সন্ধ্যের আগেই পৌঁছই, রাতের খাওয়া দাওয়া ওখানেই সারি। তারপর জর্জ আমার ভাই বলল, চলো এক হাত তাস খেলি। আমি বললাম ঠিক আছে, খেলা যাক। রাত 9টা নাগাদ আমাদের তাস খেলা শুরু হয়। ঘণ্টাখানেক চলার পর আমি উঠে পড়ি, ওই ধরুন রাত 10:15 নাগাদ। আমার বাড়ি থেকে বেরোনোর সময় ওরা ওই টেবিলের আশেপাশেই বসেছিলেন। তাস খেলতে খেলতে পুরনো দিনের গল্প হচ্ছিল, সবই স্বাভাবিক ছিল। আপনার জন্য বাড়ির দরজা কে খুলে দেয়? আমি নিজেই, কারণ মিসেস পটার ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলেন। আমি ওদের উঠতে বারণ করে নিজেই হলঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যাই। বসার জায়গাটা বাগান থেকে দেখা যায়। কাল রাতে জানলা বন্ধ থাকলেও পর্দা সরানো ছিল। আজ সকালে গিয়েও দেখলাম তাই রয়েছে। আশপাশটা খুঁটিয়ে দেখেও মনে হয়নি যে রাতে বাড়িতে কেউ ঢুকেছিল। কিন্তু
কিন্তু তার পরের মুহূর্তেই মৃত ব্রেন্ডার আতঙ্ক মাখা মুখটা মনে পড়ছে। মনে পড়ছে কিভাবে তার প্রাণহীন মাথাটা চেয়ারের হাতলের একপাশে ঝুলে পড়েছিল। মিস্টার হোমস, তখনই চোখের সামনে অন্ধকার নেমে আসছে। বাস্তব এতটা নির্মম হতে পারে, উফ! আমার বোধ বুদ্ধির ওপর এটা একটা তকতকে ঘা, মিস্টার হোমস। যাই করি না কেন, এই ঘা কোনোদিনও সারবে না। যতদিন বাঁচব এই গভীর ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে। আপনার মানসিক অবস্থা আমি আন্দাজ করতে পারছি মিস্টার ট্রেগেনিস। এই অবস্থায় আপনাকে প্রশ্ন করতেও আমার বাধছে, কিন্তু বিশ্বাস করুন এ ছাড়া আর কোনো রাস্তাও নেই। আপনি কাল রাতে সেখান থেকে চলে আসার এবং আজ সকালে সেখানে আবার যাওয়ার মাঝে সেখানে এমন কিছু ঘটে যাতে একটি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও দুজনের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। দেখুন, কি ঘটেছে, কিভাবে ঘটেছে এখনই বলা যাবে না, কিন্তু আপনার এই ব্যাপারে কোনো ধারণা আছে কি? বিচলিত হলেও এতক্ষণ শান্ত গলাতেই কথা বলছিলেন মিস্টার ট্রেগেনিস। হোমসের এই প্রশ্নে একেবারে ফেটে পড়লেন। উত্তপ্ত গলায় বললেন, এইটা শয়তানের কীর্তি, শয়তানের কাজ ছাড়া আর কিছু না। মিস্টার হোমস, আমি এই কথাটা খুব ভেবে চিনতে বলছি। এইটার পেছনে কোনো মানুষের হাত থাকতে পারে না, পারে না, পারে না। বন্ধ ঘরে মানুষ ঢুকে একজনের প্রাণ নিয়ে আর বাকি দুজনকে উন্মাদে পরিণত করে উঠে গেল। এটা বিশ্বাস করা যায়? এই কাজ মানুষে করতে পারে? হতে পারে না, হতে পারে না। এর পেছনে একটা অশরীরী শয়তানি হচ্ছানি রয়েছে। হোমস আমাদের অতিথিকে শান্ত হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিল, তারপর বলল, এমনটা সত্যি হয়ে থাকলে আমার আর কিছুই করার নেই, কিন্তু সেখানে পৌঁছানোর আগে আমি এই রহস্যের সবকটা দিক ভালো করে পরীক্ষা করে দেখতে চাই। তার আগে আমি এইটাকে অশরীরী কারবার বলে দেগে দিতে পারছি না মিস্টার ট্রেগেনিস। আচ্ছা, আমার একটা কথা বলুন, আপনার পরিবারের সবাই এক জায়গায় থাকতেন, অথচ আপনি নিজের জন্য আলাদা বাড়ি ভাড়া নিয়েছেন কেন? দেখুন, পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য থাকে। আপনাকে খুলেই বলি, রেড রুথে আমাদের পরিবারের টিন মাইনিং এর ব্যবসা ছিল। সেটা আমরা আরো একটা বড় সংস্থাকে বেচে দিই, সবাই টাকা পয়সা পাই। আমাদের বাকি জীবন ওই টাকায় চলে যেত। ওই টাকার ভাগ নিয়ে মতবিরোধ হয়েছিল এবং তা বেশ কিছুদিন চলেও। তারপর কালের নিয়মে আবার মিটমাটও হয়ে যায়। গতকাল আপনার ভাই বা বোনকে দেখে কিছু মনে হয়েছিল? মানে তাদের আচরণ কি সুস্থ স্বাভাবিক ছিল? অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি। সকলেই ভালো মেজাজে ছিলেন। হাসি ঠাট্টার মধ্যে সন্ধেটা কেটেছিল আমাদের। মাফ করবেন মিস্টার ট্রেগেনিস, আমি বারবার একই প্রশ্ন করছি। গতকাল আপনি এমন কিছু দেখেছিলেন বা অনুভব করেছিলেন যা আমার কাছে রহস্যের সমাধান সূত্র হিসেবে কাজ করবে? খুব মন দিয়ে ভেবে দেখুন, কোনো ঘটনা বা কারুর ব্যবহারে কোনো বদলের কথা মনে পড়ছে কি? কিছু বাদ দেবেন না, অতি সাধারণ কিছু হলেও আমায় জানান। হোমসের কথায় মিস্টার ট্রেগেনিস ডান হাতে তর্জনীর নোকটা দাঁতে কাটলেন খানিকক্ষণ, তারপর বললেন, অতি সাধারণ কিছু মানে এতটা সাধারণ বলেই বোধহয় খেয়াল করিনি। মানে হোমস একটু উৎসুকভাবে চেয়ারের সামনে দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ বলুন না মিস্টার ট্রেগেনিস, কিছু মনে পড়ছে? হ্যাঁ, কাল তাস খেলার সময় আমি জানলার দিকে পিঠ করে বসেছিলাম আর আমার ঠিক উল্টো দিকে বসেছিল জর্জ। তাসের ওই রাউন্ডটায় আমরা দুজন পার্টনার ছিলাম। আমি হঠাৎ দেখি জর্জ আমার কাঁধের উপর দিয়ে জানালা দিয়ে বাইরের বাগানে এক দৃষ্টে কি যেন দেখছি।
ওকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমিও ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকাই। জানালার পাল্লা বন্ধ থাকলেও পর্দাগুলো সরানো ছিল। সেদিকে তাকাতেই বাগানের ঝোপের দিকে আমার চোখ পড়ল, আর মনে হলো সেগুলো নড়ছে। ঝোপঝাড়ের মধ্যে কি যেন ঘোরাফেরা করছে, আর সেটা মানুষ না কোনো পশু তা বলতে পারবো না মিস্টার হোমস। আপনারা বাইরে বেরিয়ে দেখেননি? না, বললাম না, ব্যাপারটা নিতান্ত সাধারণ বলে মনে হয়েছিল আমার। আমি অবশ্য একবার জর্জকে জিজ্ঞেস করেছিলাম যে ও কিছু দেখেছে কি না। তাতে বলল জিনিসটা দেখে আমার যা মনে হয়েছে ওরও তাই মনে হয়েছে। তারপর ওই তাস খেলার হইয়ের মাঝে সেটা ধামাচাপা পড়ে যায়। 10:15 নাগাদ আপনি সেখান থেকে বেরিয়ে আসেন, রাইট? বিদায় নেওয়ার সময় কোনো অশুভ সংকেত পেয়েছিলেন কি? না, না, একেবারেই না মিস্টার হোমস। আপনি এত সকাল সকাল খবরটা পেলেন কি করে? এই যে মিস্টার রাউন্ড হে বললেন না, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। ব্রেকফাস্টের আগে চারপাশে এক চক্কর মারা আমার দীর্ঘদিনের অভ্যেস। আজকেও নিয়ম মাফিক আমি ভোর ভোর বেরিয়ে পড়ি। রাস্তায় হঠাৎই ডক্টর রিচার্ডসের সঙ্গে দেখা হলো। উনি ঘোড়ার গাড়িতে তড়িঘড়ি কোথাও একটা যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করাতে বললেন যে ট্রেডানিক ওয়ার্থা থেকে মিসেস পোর্টার তাঁকে জরুরি তলব করেছেন, ব্যাপার গুরুতর। এই কথা শুনে আমিও ঘাবড়ে যাই। ডক্টর রিচার্ডসের ঘোড়ার গাড়িতে আমি উঠে পড়ি এবং শেষমেশ সেখানে গিয়ে দেখি এই কাণ্ড। ডক্টর রিচার্ডস পরীক্ষা করে বললেন যে অন্তত 6 ঘন্টা আগে ব্রেন্ডার মৃত্যু হয়েছে। ওরা গোটা রাত ওই অন্ধকারে বসেছিল। কোথাও ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। জর্জ আর ওয়েন দুজনেই কচি বাচ্চার মতো ছড়া কেটে কেটে গান গাইছিল। ওই দৃশ্যটার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে আমার। ওই ঘরের মধ্যে মনে হচ্ছিল এক অদৃশ্য শক্তি যেন আমার গলার উপর সরাসরি মতো চাপ দিচ্ছে। সত্যি বলছি মিস্টার হোমস, ওই ঘরে অদৃশ্য কোনো শক্তি ঘুরপাক খাচ্ছিল। শুধু আমি নই, ঘরের পরিবেশ ডক্টর রিচার্ডসের উপর প্রভাব ফেলেছিল। হঠাৎ দেখি ওনার মুখ রক্তশূন্য হয়ে গিয়েছে। তারপর চোখ কপালে তুলে চেয়ারে ধপ করে বসে পড়লেন। থরথরিয়ে কাঁপছিলেন। মনে হচ্ছিল এই জ্ঞান হারাবেন। তখন কি অসহায় লাগছিল ভাবতে পারবেন না। আর একটু হলেই ওই ডাক্তারের অবস্থা ওই ঘরের বাকি 3 জনের মতো হচ্ছিল আর কি। হোমস এবার চেয়ার ছেড়ে উঠে পড়ল, অর্থাৎ ওর মস্তিষ্কে তরঙ্গ খেলতে শুরু করে দিয়েছে। স্ট্যান্ড থেকে কোট আর টুপিটা নামিয়ে বলল, ওয়াটসন, এই অস্বাভাবিক ব্যাপারটার আকর্ষণ অগ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব। আমাদের এখনই ট্রেডেনিক ওয়ার্থায় যেতে হবে, এক্ষুনি। চলো এগোনো যাক। বুঝলাম ডাক্তার সুলভ পরামর্শ দিয়ে লাভ নেই, কারণ হোমস তাতে পাত্তা দেবে না। বেরিয়ে পড়লাম অগত্যা। আমাদের বাড়ি থেকে ঘটনাস্থল বেশি দূরে নয়। জোর কদমে পা চালিয়ে খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আর পৌঁছানো মাত্রই মনে হলো এই রহস্য একটা পৈশাচিক মাত্রা খুঁজে পেলে একটুও আশ্চর্য হব না। কারণটা বলছি। মূল রাস্তা থেকে একটা সরু আঁকা বাঁকা পথ এই বাড়িটার দিকে এগিয়ে গিয়েছে। আমরা তাতে কয়েক পা এগিয়ে দেখলাম পাথুরে রাস্তায় খটখট শব্দ তুলে একটা ঘোড়ার গাড়ি এগিয়ে আসছে। আমরা সেটাকে জায়গা দেওয়ার জন্য এক পাশে সরে দাঁড়ালাম। ঘোড়ার গাড়িটা আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় তার জানলায় চোখ পড়ল আমার, আর সঙ্গে সঙ্গে একটা ভয় গোটা শরীরে পাক খেয়ে গেল।
দেখলাম ঘোড়ার গাড়ির জানলার কাঁচে সেঁটে রয়েছে একটা মুখ, মানুষের মুখ, কিন্তু সেই মুখের ভাব অন্য কোথাও দেখিনি। মুখে হাসি, দুঃখ আর শখ একসাথে খেলছে, আর এই দিনের যোগফলে সেটা বেঁকে চুড়ে গিয়েছে। ঠোঁটের দুই কোণ প্রশস্ত হয়ে একটা কুৎসিত হাসি ফুটিয়ে দাঁতগুলো বার করে এনেছে। মুখটা একটা দুঃস্বপ্নের মতো আমাদের স্পর্শ করেই বেরিয়ে গেল। মিস্টার ট্রেগেনিস অস্ফুটে বলে উঠলেন, ওই যে আমাদের ভাইদের হেলস্টনের হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখি মর্টিমার ট্রেগেনিসের মুখেও ওই ভয়ের ছাপটা ফুটে উঠেছে। আমরা বাড়ির দিকে পা বাড়ালাম। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এই বাড়িরই কোনো ঘরে একটা নারকীয় কাণ্ড ঘটে গিয়েছে। বাড়িটা বেশ বড়, সামনে অনেকটা জায়গা নিয়ে রয়েছে একটা সুদৃশ্য বাগান। বসন্তের গোড়ায় অনেকগুলো গাছে ফুল ফুটেছে। বাগান থেকেই বসার ঘরের জানলাটা দেখা যায়। মিস্টার ট্রেগেনিসের মতে এই জানলা দিয়েই গতকাল রাতে অশুভ কোনো কিছু বাড়িতে প্রবেশ করে অনিষ্ট ঘটায়। হোমসের হাঁটা চলা দেখলাম এই বাড়ির চৌহদ্দিতে পা দেওয়া মাত্র বদলে গেছে। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে খুব উৎসুক লাগছিল। এখন দেখছি সে নিজের চিন্তায় ডুবে গেছে, এতটাই যে রাস্তার পাশে রাখা একটা জলের পাত্র সে খেয়াল করেনি। তার পায়ের ধাক্কায় সেটা উল্টে কাঁচা পাকা রাস্তা আর আমাদের চারজনের ট্রাউজারের অনেকটা ভিজিয়ে দিল। বাড়িতে ঢুকেই আলাপ হল মিসেস পোর্টারের সঙ্গে। তিনি ও তাঁর সাথে এক অল্প বয়সী মেয়ে বাড়ির রান্নাবান্না দেখাশোনার পাশাপাশি এখানকার বাসিন্দাদের ফাই ফরমাশও খাটতেন। বাড়ির সদস্যদের ব্যাপারে মর্টিমার ট্রেগেনিসের মতোই তিনিও বললেন, না তেমন গোলমাল তো কিছু বুঝিনি, বরং সবাই খোশ মেজাজে নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন। শুধু কাল বলে নয়, গত কয়েকদিন ধরেই ওদের মন মেজাজ ভালোই ছিল। আপনি এই ব্যাপারটা কখন জানতে পারলেন? আজ সকালবেলায় ঘরে ঢুকে দেখি, বিশ্বাস করুন স্যার, ঘরে ঢুকে দেখি আমি না প্রথম রাতে ঠিক ঠাউর করতে পারছিলাম না। ভাবছিলাম ঠিক দেখছি তো, তারপর যখন বুঝলাম মাগো, খানিক্ষণ জ্ঞান ছিল না আমার। জ্ঞান ফেরার পর প্রথমেই ঘরের জানলাটা খুলে দিই, তারপর এক ছুটে বাইরে বেরিয়ে আমাদের খেতে যে ছেলেটা কাজ করছিল তাকে ডাকি, ওকে বলি ডাক্তার ডাকতে। তারপর সবাই এলেন, ওয়েন আর জর্জ তখন পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে, গান গাইছে, হাসছে। হাসপাতালে চারজন শক্ত সমর্থ লোক অতি কষ্টে তাদেরকে বাগে এনে গাড়িতে তোলে। আচ্ছা, আরেকজন? ব্রেন্ডা? হ্যাঁ, ব্রেন্ডা। ব্রেন্ডার দেহ ওপরের ঘরে আছে, আপনারা দেখে আসুন। আমি আর পারছি না, চোখের সামনে জল জ্যান্ত মানুষগুলো। আমি আর এই বাড়িতে থাকবো না। আজকেই আমি সেন্ট হিউসে আমার পরিবারের কাছে চলে যাব। আমি আর পারছি না। মিসেস পোর্টার এতক্ষণ অনেক চেষ্টা করে অশ্রু সংবরণ করেছিলেন, কিন্তু এবার আমাদের সামনেই তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। এই অবস্থায় কি করা উচিত বুঝতে পারছিলাম না। হোমসের চোখের ইশারায় বুঝলাম সে আমায় ওপরের ঘরে যেতে বলছে। ওর পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠে দোতলার ঘরে গেলাম। খাটে শোয়ানো রয়েছে পরমা সুন্দরী ব্রেন্ডা ট্রেগেনিসের দেহ। মহিলার বয়স 40-এর ঘরে। মৃত্যুর পর এতগুলো ঘন্টা তার মুখের সেই আতঙ্কের ছাপটা মুছতে পারেনি। হোমস মৃতদেহের দিকে বেশ খানিকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। মিনিট 5-7 পর আমরা আবার নিচে নেমে এসে বসার ঘরে ঢুকলাম। মানে যেই ঘরে এই ভয়াবহ কাণ্ডটি ঘটেছে সেখানে। দেখলাম ফায়ারপ্লেসের ঝাঁঝরিতে অনেকটা ছাই জমে রয়েছে। গতকাল রাতে নিশ্চয়ই আগুন জ্বলছিল এখানে। সম্ভবত সারা রাত ফায়ারপ্লেসে আগুন জ্বলেছে। টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে তাস আর পুড়ে যাওয়া 4টে মোমবাতি। ঘরের চেয়ারগুলো দেওয়ালের দিকে সরিয়ে রাখা হয়েছিল। বোঝাই যাচ্ছে মৃতদেহ সরানো এবং ওই দুজনকে বাগে আনার জন্যই এটা করা। এটুকু ছাড়া ঘরে আর কোনো পরিবর্তন হয়নি। হোমস ঘরের একদম মাঝ বরাবর দাঁড়িয়ে
কি যেন ভাবল। তারপর ঘরময় ঘুরতে শুরু করল। চেয়ারগুলো দেওয়ালের কাছ থেকে সরিয়ে এনে টেবিলের চারপাশে সাজিয়ে দেখল গতকাল রাতে সেগুলো কোথায় কি অবস্থায় ছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল যে এই সৃষ্টি ছাড়া কাণ্ডে বাগানের একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। হোমসও কি একই কথা ভাবছে? দেখলাম চেয়ার আর টেবিলের আশপাশ থেকে বাগানের কতটা দেখা যায় সেটাও সে একবার যাচাই করে নিল। ঘরের সিলিং, মেঝে, ফায়ারপ্লেস, হোমস সবকিছুই পরীক্ষা করে দেখলেও আমি ওর চোখে সেই উজ্জ্বল আভাটা দেখতে পেলাম না, যার থেকে বোঝা যায় যে ও কোনো ক্লু খুঁজে পেয়েছে। হতাশ লাগলো। হোমস অবশ্য হাল ছাড়েনি। ফায়ারপ্লেসের সামনে দাঁড়িয়ে সে মর্টিমার ট্রেগেনিসকে জিজ্ঞেস করল, এখন তো শীতের তেমন দাপট নেই, তা সত্ত্বেও কাল রাতে ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল নাকি বসন্তকালেও এখানে ফায়ারপ্লেসে আগুন জ্বলে? গতকাল রাতে একটু স্যাঁতস্যাঁতে ভাব ছিল, তাপমাত্রা হঠাৎ কমে গিয়েছিল, তাই আমি আসার পর আগুন জ্বালানো হয়। আপনি তো সব ঘুরে দেখলেন মিস্টার হোমস, আপনার কি মনে হয় কি করা উচিত? হোমস এই কথাটার সরাসরি জবাব না দিয়ে আমার কাঁধে হাত রাখল। তাকিয়ে দেখি তার ঠোঁটের কোণে একটা হাসি। তবে এটা রহস্য সমাধানের হাসি নয়, এর নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে। আমার সন্দেহ সত্যি প্রমাণ করল হোমসের পরবর্তী কথাগুলো। মাই ডিয়ার ওয়াটসন, দয়া করে রেগে যেও না। আমি তোমার ভাষায় জেনে শুনে বিষ পান করতে চলেছি, মানে তামাক নামক বিষের কথা বলছি। পাইপ মারফত সেটা ফুসফুসে চালান না করতে পারলে ঠিক জমছে না। তুমি প্লিজ এই নিয়ে আর আপত্তি করো না। ও হ্যাঁ, মিস্টার ট্রেগেনিস, আপনি জিজ্ঞেস করছিলেন যে এখন কি করা উচিত, তাই তো? এখন আর কিছুই করার নেই। আমার মনে হয় না এর মধ্যে নতুন কিছু ঘটবে। আপাতত চলুন ফিরে যাই, বাড়ি ফিরে একটু ভাবি। কিছু জানার হলে বা জানানোর থাকলে আপনার বা মিস্টার রাউন্ডহের সাথে যোগাযোগ করব। ওয়াটসন, চলো। আমরা আবার কটেজে ফিরে এলাম। হোমস পাইপ ধরিয়ে আর্মচেয়ারে বসে এই কেসের ৭-৫ নিয়ে ভাবতে শুরু করল। ঘন ঘন পাইপে টান দিচ্ছে আর জানলা দিয়ে দূরে তাকিয়ে কি যেন ভাবছে। তার মুখের চারপাশে ভেসে বেড়াচ্ছে নীলচে ধোঁয়া। এই দৃশ্য আমার বিশেষভাবে পরিচিত, কিন্তু এখানে একটা তফাৎ রয়েছে। বেকার স্ট্রিটে হোমস ভাবনার রাজ্যে ডুবসাঁতার কাটলেও একটা রাস্তা ঠিক বের করত, কিন্তু আজ তার চোখের শূন্যতাটা বেজায় চোখে লাগছে। কিছুক্ষণ এভাবে কাটানোর পর আমার দিকে তাকিয়ে বেশ জোরে হেসে উঠে হোমস বলল, হচ্ছে না হে ওয়াটসন, হচ্ছে না, কিছুতেই কিছু মেলাতে পারছি না। এসে চলো আশেপাশে একটু ঘুরে আসি। আমার মনে হচ্ছে এই কেসের থেকে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের আস্তানার মধ্যে তীর ধনুক হাতে আদিম মানুষের খোঁজ পাওয়া সহজ। এভাবে অন্ধকারে হাত হারানো অর্থহীন। চলো সমুদ্রের হাওয়াতে কোনো কাজ দেয় কিনা দেখি। আমি আর হোমস বেরিয়ে পড়লাম। খানিক এদিক ওদিক করার পর মাউন্টস বে এর পাশে পাথরের মস্ত প্রাচীরের সামনে দাঁড়িয়ে হোমস আমায় বলল, অনুসন্ধানের কাজটা আসলে বিভিন্ন তথ্যকে যুক্তি অনুযায়ী নির্দিষ্ট জায়গাতে সাজানোর খেলা, বুঝলে ওয়াটসন। এক্ষেত্রে আমাদের হাতে যুক্তির সংখ্যা 0, তথ্যের সংখ্যাও সামান্য। কিন্তু তাই বলে বসে থাকলে চলবে না, বরং আমাদের উচিত এই তথ্যগুলোকে তৈরি রাখা, নতুন কিছু ঘটলে যাতে তাদের যথাস্থানে সাজাতে পারি। কিন্তু এখনো পর্যন্ত একটি মৃত্যু ও 2 জন বিকারগ্রস্ত মানুষ ছাড়া আমরা তো বিশেষ কিছুই জানি না। ঠিক কথা। দেখো, মর্টিমার ট্রেগেনিস যাই বলুন না কেন, অপার্থিব শক্তি, শয়তানি কারসাজি ওসব গপ্পে মানায়, বাস্তবে নয়। এই কাণ্ডের পিছনে মানুষের হাতই রয়েছে। সেটা ইচ্ছাকৃত হতে পারে অথবা অনিচ্ছাকৃত দুর্ঘটনাও হতে পারে, কিন্তু মানুষের হাত থাকতে বাধ্য। মানলাম, কিন্তু ব্যাপারটা একটা বিশেষ সময়ে ঘটেছে, তাই নয় কি? হ্যাঁ বটেই তো, কিন্তু কটার সময়? মিস্টার ট্রেগেনিসের কথা যদি সত্যি হয়, তবে ঘটনাটা তিনি ঘর ছেড়ে বেরোনোর অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটে। আমি বলবো
রাত 11টার আগে। ভেবে দেখো, চেয়ারগুলো সরানো হয়নি, টেবিলের ওপর তাসগুলো পড়েই ছিল, কেউ চেয়ার ছেড়ে ওঠেনি পর্যন্ত। সাধারণত এই সময় সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যায়, কিন্তু কাল সেটা হয়নি। তবে এইবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে আমার কারোর উপর সন্দেহ হয় কিনা। এক্ষেত্রে বাড়ি থেকে বেরোনোর পর মিস্টার মর্টিমার ট্রেগেনিস কি করেন বা কোথায় যান সেটা জানা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং তিনি যে ট্রেডেনিক ওয়ার্থা থেকে বেরিয়ে সোজা মিস্টার রাউন্ডহের বাড়ি ফেরেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ সকালের এক্সপেরিমেন্ট সেটা সত্যি প্রমাণ করেছে। সকালের এক্সপেরিমেন্ট? বুঝলাম না। ওই যে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আমার পায়ের ধাক্কায় একটা জলের পাত্র উল্টলো না, তুমি হয়তো ভেবেছো ওটা আনমনা হয়ে হাঁটার ফলে ঘটেছে, তাই তো? হ্যাঁ। যাক, তুমি যখন বুঝতে পারোনি তখন বাকিরাও বুঝবেন না। না হে ওয়াটসন, ওটা অসাবধানতায় হয়নি, আমি ওটা ইচ্ছে করেই করেছিলাম। আমি হোমসের কথা শুনে হাঁ হয়ে গেলাম। পায়ের ছাপটা পাওয়া খুব দরকার ছিল ওয়াটসন। কালকের দিনটা স্যাঁতস্যাঁতে ছিল, তোমার নিশ্চয়ই মনে আছে। আমি কাঁচা রাস্তার ওপর কয়েকটা ছাপ পেয়েছিলাম, কিন্তু কি করে বুঝবো সেটা মিস্টার ট্রেগেনিসের? তাই যাচাই করার জন্য আজ ওই জলের পাত্রটা উল্টে দিলাম। তারপর ভেজা রাস্তায় তার পায়ের ছাপ দেখে বুঝলাম না, তিনি কাল ট্রেডেনিক ওয়ার্থা থেকে বেরিয়ে সোজা নিজের বাসস্থানেই ফিরে আসেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মিস্টার ট্রেগেনিস বেরিয়ে যাওয়ার পর কেউ কি ওই ঘরে ঢুকেছিল এবং তার জন্যই ঘরের 3 জনের অমন অবস্থা হয়? 3 জনের মুখে চরম আতঙ্কের ছাপই বা ফুটে উঠল কি করে? তুমি হয়তো ভাববে মিসেস পোর্টারের কথা, কিন্তু না ওয়াটসন, এইসব করার ক্ষমতা ওর নেই, উনি নির্দোষ। তাহলে কি কেউ অন্ধকারে চুপিসারে বাগান পেরিয়ে জানালার সামনে আসেন এবং এই কাজটি করেন? আর এমন কাজ যার ঠেলায় একজন প্রাণ হারিয়েছেন এবং বাকি 2 জনকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। একটা ক্লু অবশ্য এসেছে। ক্লু? তুমি এর মধ্যে ক্লু আবার কোথায় পেলে? পেয়েছি ওয়াটসন, পেয়েছি। মিস্টার ট্রেগেনিস নিজেই সেই ক্লুটা দিয়েছেন। মনে আছে, উনি বলছিলেন যে অন্ধকারে বাগানের ঝোপঝাড়ের আড়ালে তিনি কাউকে বা কোনো কিছুকে ঘুরে বেড়াতে দেখেছিলেন, যেটা তার ভাই জর্জও দেখেছিল। ওটাই ওয়াটসন, ওটাই ক্লু। গতকাল দুপুর থেকেই বেজায় মেঘ করেছিল, তারপর বৃষ্টিও শুরু হয়। এরকম অন্ধকার রাতে কিছু করতে হলে অন্তত পক্ষে জানালা অবধি আসতে হবে। আজ দেখলাম জানালার বাইরে একটা 3 ফুট চওড়া জমিতে ফুলের গাছ বসানো রয়েছে, সেখানেও পায়ের ছাপ নেই। তাহলে বাইরে থেকে যদি কেউ এসেও থাকে, সেই চতুর্থ ব্যক্তিটি এরকম আতঙ্কের বীজ ছড়িয়ে দিল কি করে? আপাত দৃষ্টিতে কোনো মোটিভও ধরতে পারছি না ওয়াটসন। বেজায় পেঁচালো রহস্য। এই কেসে একটা ব্যাপারই দিনের আলোর মতো পরিষ্কার হোমস, এবং সেটা হলো এর জটিলতা। অথচ আরেকটু তথ্য পেলেই ব্যাপারটা আর জটিল থাকবে না, কিন্তু সেটা যে কখন আমাদের হাতে এসে পৌঁছবে কে জানে। না ওয়াটসন, অনেক হয়েছে। নতুন কিছু জানতে না পারা অবধি আমাদের এখানে আর কিছুই করার নেই। তার চেয়ে চলো কর্নওয়ালের আশেপাশে প্রস্তর যুগের বাসিন্দাদের আস্তানা আর তাদের ব্যবহার করা যন্ত্রপাতি দেখে আসি। হোমসের চরিত্রের এই দিকটা আমায় সবসময় অবাক করত। লোকটা একটা পরিস্থিতি থেকে নিজেকে কত সহজে সরিয়ে নিতে পারে। কর্নওয়ালের মাঠে ঘাটে ঘুরে বেড়ানো হোমসকে দেখে কে বলবে সে কয়েক ঘন্টা আগেই একটা অদ্ভুত রহস্যের মধ্যে ছিল, যে রহস্যের লেজা মুড়ো কেউই ধরতে পারছে না। কর্নওয়ালের উদাত্ত পরিবেশে কেস নিয়ে আমার আর হোমসের কোনো কথাই আর হলো না। ঘন্টা 2-3 পর কটেজে ফিরে দেখি আমাদের বৈঠকখানায় একজন অপেক্ষা করছেন। লোকটার বিশাল চেহারা, টিকলো বাঁকা নাকের ওপরে আর জোড়া ভুরুর নিচে একজোড়া ধারালো চোখ দুর্ধর্ষ স্বভাবের পরিচয় দেয়। কাঁচা পাকা চুলে ভর্তি মাথা, আর একটু হলেই আমাদের সিলিং ছুঁয়ে ফেলবে। দাড়িতে পাক ধরেছে। একে আমরা চিনি। শুধু আমরা কেন, এর অ্যাডভেঞ্চারের খ্যাতি ইংল্যান্ড থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। ইনি বিখ্যাত শিকারী ও অভিযাত্রী ডক্টর লিওন স্টার্নডেল, যার কাছে আফ্রিকার হিংস্র সিংহ হার মেনেছে। আমরা জানতাম তিনি এই চত্বরেই একটি ছোট বাংলোতে থাকেন।
দু একবার এখানকার রাস্তাঘাটে তাকে দেখেওছি, কিন্তু কথা হয়নি। আমরা জানতাম উনি একা থাকতে ভালোবাসেন। বো ক্যাম্প অরিয়ন্সে নিজের বাংলোতে ম্যাপ, বই, নথিপত্র নিয়ে মশগুল থাকেন। মানুষটির অভিযানের খ্যাতি ভুবনজোড়া হলেও ওর জীবনযাত্রা নাকি অতীব সাধারণ। কারোর সাথে পাশে থাকেন না। লোকলৌকিকতা থেকে দূরে থাকা এমন একটা মানুষ হঠাৎ আমাদের কটেজে কি করছেন? ডক্টর লিওন স্টার্নডেল আমাদের দেখে বললেন, আমার নাম ডক্টর লিওন স্টার্নডেল। আপনাকে কে না চেনে? শুনলাম আপনি ট্রেডানিক ওয়ার্থাতে গিয়েছিলেন। এরকম রহস্যময় ও নারকীয় ঘটনার কথা আমি আগে শুনিনি। স্থানীয় পুলিশ তদন্ত নিয়ে হাবুডুবু খাচ্ছে। আপনি কি একটুও এগোতে পেরেছেন? আপনার খ্যাতি ও দক্ষতার কথা আমি জানি। এ সুরাহা আমার মনে হয় একমাত্র আপনার পক্ষেই সম্ভব। আমি ট্রেগেনিস পরিবারকে ভালোভাবে চিনি। আমার মা ছিলেন কর্নিশ। সেই সূত্রে এই ট্রেগেনিস পরিবার আমার দূর সম্পর্কের আত্মীয় বটে। বুঝতেই পারছেন, ওদের এই রকম মর্মান্তিক পরিণতি আমি মেনে নিতে পারছি না। আজ সকালেই আমি খবর পেয়েছি। আমি আফ্রিকা যাচ্ছিলাম, খবর পেয়েই প্লিমাথ থেকে ফিরে এলাম। অতটা রাস্তা থেকে ফিরে এলেন? কি আর করা যাবে মিস্টার হোমস, পরের জাহাজে যাব না হয়। আপনি এই পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন দেখছি। বললাম না, এরা আমার দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। উই ওয়ার কাজিনস। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বললেন তো, আপনার মায়ের তরফে। তো আপনার মালপত্র কি জাহাজেই রেখে এলেন? কিছুটা জাহাজেই আছে, বেশিরভাগটাই সঙ্গে রয়েছে হোটেলে। কিন্তু খবরটা তো 5 কান হয়নি। আপনি জানলেন কি করে? আজকেই ঘটেছে ঘটনাটা, এর মধ্যেই প্লিমাথের সকালের কাগজে এই খবর ছেপে বেরোনো অসম্ভব। ঠিক ধরেছেন মিস্টার হোমস, খবরের কাগজ নয়, আমি জানতে পারলাম একটা টেলিগ্রাম থেকে। টেলিগ্রাম? আচ্ছা, কে করেছিলেন টেলিগ্রামটা জানতে পারি কি? আমি একটু বিরক্তই হলাম। হোমস একটার পর একটা প্রশ্ন করেই চলেছে এবং তার গলার স্বর রীতিমতো ধারালো। যে লোকটা এত নম্রভাবে কথা বলছে তার সাথে এভাবে কথা না বললেই কি নয়? ডক্টর স্টার্নডেলের মুখ দেখেও বুঝতে পারলাম যে তিনি হোমসের একটানা প্রশ্ন করাটা ভালোভাবে নিচ্ছেন না। তাঁর চোয়ালের হাড় শক্ত হল। পরের কথাগুলোতে হালকা ঝাঁঝটা বেশ টের পেলাম। বাপরে, আপনার তো দেখছি অনেক প্রশ্ন। হ্যাঁ, তা একটু আছে। তেমন কিছুই নয়। এখানকার ভিকার মিস্টার রাউন্ডহে আমাকে টেলিগ্রাম করেছিলেন। ওই টেলিগ্রাম পেয়েই আমি ফিরে আসি। বুঝেছি, ধন্যবাদ ডক্টর স্টার্নডেল। এবার আপনার প্রশ্নের জবাবে আসি। আমি এখনো কিছু জানতে পারিনি, এখনো তদন্ত চলছে। এর বাইরে আর কোনো মন্তব্য আমি করতে পারবো না। আপনার কি কারোর উপর সন্দেহ হয়? বললাম না, এই মুহূর্তে আর কিছুই বলতে পারবো না। ডক্টর স্টার্নডেল বুঝতে পারলেন যে তিনি যা জানতে চাইছেন তা হোমস জানাবে না এবং পিড়াপিড়ি করেও বিশেষ সুবিধা হবে না। তিনি উঠে পড়লেন। তাহলে এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, আসি আমি। ভদ্রলোক বেরিয়ে যাওয়ার মিনিট 5 পরেই দেখি হোমস তড়াক করে বেরিয়ে গেল। বুঝলাম সে ডক্টর স্টার্নডেলের পিছু নিয়েছে। সন্ধে অবধি হোমসের টিকিটিরও দেখা পেলাম না। অন্ধকার নামার একটু পরে সে এসে হাজির হল। মুখে চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কটেজে ঢুকে ধপ করে বসে পড়ল। এতদিনের অভিজ্ঞতায় বুঝলাম লাভ কিছুই হয়নি। হোমসের অনুপস্থিতিতে তার জন্য একটা টেলিগ্রাম এসেছিল। সেটা টেবিলের ওপর থেকে তুলে নিয়ে এক ঝলক দেখেই ছুঁড়ে ফেলে দিল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো হোমস? কিছুই না, সেটাই বিরক্ত লাগছে। প্লিমাথের হোটেল থেকে এসেছে টেলিগ্রামটা। মিস্টার রাউন্ডহের কাছ থেকে হোটেলের নামটা জেনে ওদের একটা টেলিগ্রাম করেছিলাম। ডক্টর লিওন স্টার্নডেল সত্যি বলছেন কিনা সেটা নিশ্চিত করার প্রয়োজন ছিল, এবং ওয়াটসন উনি 16 আনা সত্যি বলছেন। উনি গতকাল রাতটা ওই হোটেলেই কাটিয়েছেন। তার মালপত্রের একটা অংশ আফ্রিকা পাড়ি দিয়েছে, আর তিনি নিজে চলে এসেছেন এখানে তদন্ত কোন খাতে বইছে সেটা দেখতে। কি মনে হচ্ছে ওয়াটসন? মনে হচ্ছে হি ইজ ডিপলি ইন্টারেস্টেড। Yes, deeply interested would be an accurate description. ওয়াটসন, একটা সুতো হাতে আসবে আসবে করছে, আর সুতোটা হাতে এসে গেলে এই বিশ্রীভাবে জড়িয়ে থাকা জটটা ছাড়াতে পারবো।
যাকে, তুমি চিন্তা করো না ওয়াটসন, হবে 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 হবে, সব হবে। এখন শুধুই সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষাটা দীর্ঘস্থায়ী হলো না। পরদিন সকালে উঠে দাড়ি কামাচ্ছি, হঠাৎ একটা ঘোড়ার গাড়ি সশব্দে এসে আমাদের কটেজের সামনে দাঁড়ালো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম সেটা থেকে লাফিয়ে নেমে আমাদের সদর দরজার দিকে হন্তদন্ত হয়ে হেঁটে আসছেন মিস্টার রাউন্ডহে। দেখে মনে হচ্ছে ব্যাপার গুরুতর। আমি মুখ মুছে দ্রুত বসার ঘরে এসে দেখি ভদ্রলোক উত্তেজনায় থরথরিয়ে কাঁপছেন, এতটাই যে গুছিয়ে কথা পর্যন্ত বলতে পারছেন না। হোমস তাঁকে বলল, তাড়া নেই মিস্টার রাউন্ডহে, আপনি না হয় ধীরে সুস্থে বলুন। রিল্যাক্স। আরে মশাই, আর বলবার মতন কি আছে? এই তল্লাটে শয়তানের আবির্ভাব হয়েছে। শয়তান, সাক্ষাৎ শয়তান এখানকার মাঠে ঘাটে ঘুরছে। ভদ্রলোকের হাত পায়ের কাঁপুনি বেখাপ্পা লাগছে, তবে ওর মুখে আসল কথাটা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। এরকম এক পরিস্থিতি আমি কল্পনাও করতে পারিনি। মিস্টার ট্রেগেনিস মারা গিয়েছেন। হ্যাঁ, উনি আর এই দুনিয়ায় নেই। তার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? ওর মৃত্যু আর ওর বোনের মৃত্যুটা হুবহু এক, পুরোপুরি এক। খানিক আগেও হোমসের দু চোখে ছিল রাজ্যের ঘুম, কিন্তু এই কথাটা শুনেই সে লাফিয়ে উঠল। সে উত্তেজিত গলায় মিস্টার রাউন্ডহেকে প্রশ্ন করল, আপনার গাড়িতে কি আমাদের দুজনের জায়গা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। ওয়াটসন, সময় নেই, শিগগির চলো, ব্রেকফাস্ট পরে হবে। মিস্টার রাউন্ডহে, আপনি যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের ঘটনাস্থলে নিয়ে চলুন। দেরি করলে কিন্তু সব ওলট পালট হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়লাম। ভিকারেজে দুটো তলা জুড়ে দুটো ঘরে থাকতেন মিস্টার ট্রেগেনিস। নিচের তলায় বেশ প্রশস্ত একটা বসার ঘর আর শোয়ার ঘর ওপরের তলায়। দুটো জানলা দিয়ে সামনে একটা খোলা লন দেখা যায়, সেটা জানলা অবধি এগিয়ে এসেছে। আমরা ডাক্তার বা পুলিশ এসে পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হলাম। হোমস এটাই চাইছিল। বেশি ভিড় হলে গুরুত্বপূর্ণ সূত্র ঘেঁটে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। এখন অবশ্য সবকিছুই অবিকৃত অবস্থায় রয়েছে। সেদিন সকাল থেকেই সূর্যের দেখা নেই। কুয়াশাচ্ছন্ন দিন, ঘরে দম বন্ধ করা একটা পরিবেশ। এক ভৃত্য ঘরে ঢুকে মৃতদেহ আবিষ্কার করে ঘরের জানলা খুলে দেয়, না হলে ঘরে টেকা মুশকিল হতো। ইনফ্যাক্ট এখনো এই ঘরে নিঃশ্বাস নিতে কষ্টই হচ্ছে। এর জন্য আংশিকভাবে দায়ী ছিল ঘরের সেন্টার টেবিলে জ্বলতে থাকা একটা ল্যাম্প। তার থেকে বেরোনো ধোঁয়া চারপাশ ভারী করে রেখেছে। সেন্টার টেবিলের পাশে চেয়ারে এলিয়ে মর্টিমার ট্রেগেনিসের মৃতদেহ। মাথাটা এগিয়ে এসেছে, চশমাটা কপালে উঠে গিয়েছে। সাজসজ্জা দেখেই বোঝা যায় যে তাড়াহুড়োয় তৈরি হয়েছেন। মুখটা জানলার দিকে ঘোরানো, আর তাতে সেই আতঙ্কের ছাপ স্পষ্ট যেটা দেখেছিলাম ব্রেন্ডার মুখে। হাত পা আড়ষ্ট, আঙুলগুলো বেঁকে গিয়েছে। দেখে মনে হয় প্রবল ভয়ে তাঁর শরীরে খিঁচুনি ধরেছিল। তিনি রাতে এই বিছানাতেই ঘুমিয়েছিলেন। কাণ্ডটা ঘটেছে সকালে। বাড়ি থেকে বেরোনোর সময় হোমসের উত্তেজনা টকবকিয়ে ফুটছিল। এখানে এসে দেখলাম তার মধ্যে সেই গম্ভীর ভাবটা ফিরে এসেছে, যেন তার যাবতীয় ধ্যান জ্ঞানের কেন্দ্রবিন্দু হচ্ছে এই দুটো ঘর। ঘর এবং তার আশেপাশের একটা ইঞ্চিও তার চোখ এড়াল না। ওপরের বেডরুমটা সে ঘুরে দেখল খানিক্ষণ, তারপর জানলা খুলে মুখ বাড়িয়ে কি জানি দেখার পর তার উৎফুল্ল গলা পেলাম, এই তো এটাই তো চাইছিলাম, ইয়েস। তারপর দেখি সে তরতরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসে নিচের জানলা দিয়ে সোজা বাইরের লনে গিয়ে দাঁড়ালো। মাটিতে প্রায় মুখ ঠেকিয়ে কি যেন পরীক্ষা করে আবার এক লাফে ঘরে ফিরে এলো। ঠিক কি পেয়েছে জানি না, কিন্তু হোমসের রকম সকম দেখে বুঝেছি একটা আভাস সে পেয়েছে। আগেই বলেছি সেন্টার টেবিলের ওপর একটা ল্যাম্প জ্বলছিল, নেহাতি সাদা মাটা একটা ল্যাম্প। ঘরে ঢোকার পর হোমস দেখলাম ল্যাম্পটাকে নিয়ে পড়েছে। পকেট থেকে নিজের লেন্স বের করে চিমনির মাথায় থাকা ট্যালক শিলটা খুঁটিয়ে দেখল। তার উপরে আটকে থাকা ছাইয়ের টুকরোগুলো
কুড়ে কুড়ে বের করে একটা খামের মধ্যে পুরে সেটাকে নিজের পকেট বুকে চালান করল হোমস। বাইরে বেশ কিছু পায়ের শব্দে ঘুরে তাকিয়ে দেখি ডাক্তার এবং পুলিশ এসেছেন। আমরা লনে এসে দাঁড়ালাম। হোমস বলল, আগের বারের মতো আজকে খালি হাতে ফিরতে হচ্ছে না। এখন পুলিশের সাথে কথাবার্তা বলে আর লাভ নেই। মিস্টার রাউন্ডহে, আপনি বরং ওদের শোয়ার ঘরের জানালা আর বসার ঘরের ল্যাম্প চিমনিটা দেখতে বলবেন। এই দুটোকে এক করতে পারলে 2 2 4 করতে কতক্ষণ? এরপরেও যদি পুলিশের কিছু জানার থাকে তাহলে আমাদের কটেজে তাঁরা যে কোনো সময় আসতে পারেন। চলো ওয়াটসন, এগোনো যাক। হোমসের এই প্রস্তাবে দেখলাম পুলিশ খুব একটা গা করেনি। হয়তো কনসাল্টিং ডিটেকটিভের থেকে পরামর্শ নিতে তাদের আঁতে লেগেছিল, বা তারা হয়তো সমাধানের অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে পেরেছিলেন। যাই হোক, আগামী 2 দিন স্থানীয় পুলিশের কেউই আমাদের সাথে যোগাযোগ করলেন না। এই সময় হোমস কখনো নিরিবিলিতে বসে পাইপ টানত, কখনো 2 হাতের কবজির ওপর থুতনি রেখে কি যেন ভাবত। তবে তার সময়ের সিংহভাগটা কাটত এদিক ওদিক বেড়ানোয়। আমায় কিছু না জানিয়ে সে হুট করে বেরিয়ে পড়ত এবং ফিরত বেশ দেরি করে। যথারীতি সে আমায় কিছু বলতো না, আর আমিও কোনো প্রশ্ন করতাম না। একদিন দেখলাম সে কোত্থেকে একটা ল্যাম্প নিয়ে এসেছে, হুবহু মিস্টার ট্রেগেনিসের ঘরে জ্বলা ল্যাম্পটার মতো। এবার শুরু হলো তার এক্সপেরিমেন্ট। ভিকারেজে যে তেল ব্যবহার করা হতো সেই তেল এই নতুন কেনা ল্যাম্পে ঢেলে হোমস মন দিয়ে দেখল সেটা খতম হতে কতক্ষণ লাগে। একদিন দুপুরে বসে হোমসের কাজকর্ম দেখছি এবং কোনো কুল কিনারা পাচ্ছি না, এমন সময় সে আমার দিকে তাকিয়ে বলল, ওয়াটসন, 2টি ঘন ঘটার মধ্যে একটা মিল খুঁজে পেয়েছো কি? না, আমি তো পাইনি। তুমি কিছু পেয়েছো নাকি? সে কি, মিলটা তোমার চোখে পড়ল না? তোমার মনে আছে ওয়াটসন, ব্রেন্ডার মৃত্যু এবং ওয়েন ও জর্জের অপ্রকৃতিস্থ দশা আর মর্টিমার ট্রেগেনিসের ঘরের পরিবেশের মধ্যে একটা কিছু ছিল। যারা যারা ওই ঘরে প্রথম ঢোকেন তাদের ওপরেই ঘরের পরিবেশ একটা বিশ্রী প্রভাব ফেলে। মনে করে দেখো, ট্রেডনিক ওয়ার্থার বাড়িতে পা দেওয়া মাত্রই ডক্টর রিচার্ডস অসুস্থ বোধ করেন এবং চোখ কপালে তুলে পাশের চেয়ারে বসে পড়েন। তারপর মিসেস পোর্টারের কথাটাই ভাবো, উনি ঘরে ঢুকেই অজ্ঞান হয়ে যান। তারপর সম্বিত ফিরে পেয়ে ঘরের জানালাটা খুলে দেন। এবার মর্টিমার ট্রেগেনিসের ঘরের পরিবেশের কথা ভাবো। আমরা ঘরে ঢুকেই টের পাই সেখানে একটা দমবন্ধ করা আবহাওয়া, যদিও তার আগে একজন ভৃত্য এসে সেই ঘরের জানালাটা খুলে দেন। তারপরেও দমচাপা পরিবেশটা সেখানে ছিল। আমি তার সাথে কথা বলেছি ওয়াটসন। ঘরে পা দেওয়ার পর তিনি এতটা অসুস্থ বোধ করেন যে বাড়ি ফিরে শয্যাশায়ী হয়ে পড়েন। এই তথ্যগুলোর গভীর তাৎপর্য রয়েছে ওয়াটসন, এবং সবকটা একজোটে গলা ছেড়ে বলছে এই 2 ঘরের পরিবেশই ছিল বিষাক্ত। 2 ক্ষেত্রে ঘরে আগুনের একটা ভূমিকা ছিল। ওয়েন, জর্জ আর ব্রেন্ডার ঘরে ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল, আর মিস্টার ট্রেগেনিসের ঘরে ল্যাম্প ও ল্যাম্পের তেলের বহর আর পরিমাণ দেখে আর আমার এক্সপেরিমেন্টের ওপর ভিত্তি করে বলতে পারি যে সেটা সকালের আলো ফোটার পরেও অনেকক্ষণ জ্বলছিল। এবার প্রশ্ন হলো, কেন? না হে ওয়াটসন, এই ঘরে আগুন জ্বলা, এই ভারী গুমোট পরিবেশ, এই কয়েকজন হতভাগ্য মানুষের এরকম পরিণতি, মৃত্যু এবং প্রায় উন্মাদের মতো অবস্থা, সবই এক সূত্রে বাঁধা রয়েছে ওয়াটসন। 3টের মধ্যেই একটা যোগসূত্র রয়েছে। ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়েছে কি? কিছুটা, বেশিরভাগটাই ধোঁয়াটে। ধোঁয়া? পাকাপোক্ত কিছু না পাওয়া পর্যন্ত ওয়ার্কিং হাইপোথেসিস হিসেবে ধরে নিতেই পারি যে ঘরের মধ্যে কিছু একটা পুড়ে ছিল, যা ঘরের পরিবেশ বিষিয়ে দেয় এবং বিষাক্ত পরিবেশের প্রভাব পড়ে ঘরের বাসিন্দাদের ওপর। ট্রেগেনিস পরিবারে সেই ভয়ানক ঘটনা ঘটে কারণ বিষধর বস্তুটি আগুনে ফেলে দেওয়া হয়। ঘরের জানালা বন্ধ থাকলেও ধোঁয়ার কিছুটা চিমনি দিয়ে বাইরে বেরিয়ে যায়। সেই জন্যই শুধু একজনই প্রাণ হারান এবং বাকি 2 জন পাগল হয়ে যান। উল্টো দিকে মর্টিমার ট্রেগেনিসের ঘর থেকে ধোঁয়া বেরোনোর রাস্তা ছিল তুলনামূলকভাবে কম। তাই এইখানে ওই বিষাক্ত বস্তুটির প্রভাব হয় আরো মারাত্মক। ওয়েন এবং জর্জ, মানে মর্টিমার ট্রেগেনিসের 2 ভাই, ওরকম উন্মাদের মতো আচরণ করতে থাকেন কারণ আমার মনে হয় মানব দেহে এই বস্তুটির এটাই প্রাথমিক প্রভাব।
হয়তো ব্রেন্ডা শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না, তাই প্রাণ হারান। মর্টিমার ট্রেগেনিসের ওপর এই বিষাক্ত পদার্থ আরো সাংঘাতিকভাবে কাজ করে, আর তার ফলাফল আমরা দেখেইছি। এই বিষাক্ত পদার্থটি আগুনে পুড়লে নিজের খেল দেখাতে শুরু করে। বিষের কথাটা প্রথম থেকে আমার মনে উঁকি ঝুঁকি মারছিল ওয়াটসন, তাই মর্টিমার ট্রেগেনিসের ঘর তন্ন তন্ন করে খুঁজি। যদি এই পদার্থ আগুনেই পুড়ে এরকম ভয়ানক বিষাক্ত রূপ ধারণ করে, তাহলে তো একটা জায়গাতেই। ঠিক ধরেছ ওয়াটসন, তাহলে একটা জায়গাতেই খোঁজা উচিত ছিল, আর সেটাই খুঁজেছিলাম আমি। ওর ঘরে থাকা ল্যাম্পের স্মোক গার্ডে। সেখানেই আমি ছাইয়ের টুকরো খুঁজে পেলাম, আর তার আশেপাশে বাদামি পাউডারের মতো কিছু, মানে যেটা তখনও আগুনে পোড়েনি। তার অর্ধেকটা নিয়ে আমি একটা খামের মধ্যে রেখে দিয়েছি। অর্ধেকটা কেন হোমস? পুরোটা নিলেই তো পারতে, তদন্তে সুবিধে হতো। তুমি কি চাও আমি পুলিশি তদন্তে বাধা হয়ে দাঁড়াই? না না ওয়াটসন, তা হয় না। সেই জন্যই মিস্টার রাউন্ড হেকে বলি ল্যাম্পের দিকে পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে। বিষাক্ত বস্তুটির অনেকটা তখনও সেখানে ছিল। একটু বুদ্ধি খরচ করলেই তার খোঁজ পাওয়া যাবে। ওয়াটসন, এবার একটা এক্সপেরিমেন্ট করব, তবে এই এক্সপেরিমেন্টের সময় খুব সাবধান থাকতে হবে। জানালাগুলো খুলে দাও ওয়াটসন, না হলে আমাদের একই দশা হবে। অবশ্য তুমি চাইলেই এই এক্সপেরিমেন্ট থেকে দূরে থাকতে পারো ওয়াটসন। আমি জানতাম হোমস আমায় এই কথাটা বলবে, তাই জবাবটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। দৃঢ় গলায় বললাম, না হোমস, তোমাকে এই সর্বনেশে বস্তুর সাথে একা আমি ছাড়ছি না। ভেরি ওয়েল ওয়াটসন, তোমার আদেশ শিরোধার্য। তাহলে এক কাজ করা যাক, এই চেয়ারটা তোমার চেয়ারের সামনে রাখি, যাতে বিষ থেকে আমাদের এবং আমাদের দুজনের মধ্যে দূরত্বটা একই থাকে। দরজাটা ভেজিয়ে রাখি। অন্য কারোর উপর এই এক্সপেরিমেন্টের প্রভাব ক্ষতিকর আকার নিলেই সেটা আমরা তখনই বন্ধ করে দেব। বুঝেছ? চলো তবে শুরু করা যাক। হোমস উঠে গিয়ে ল্যাম্পটা জ্বালিয়ে খাম থেকে সেই পাউডারের মতো পদার্থটা তার মধ্যে ঢেলে দিল। আমার উল্টো দিকে চেয়ারে বসে বলল, এবার অপেক্ষার পালা শুরু ওয়াটসন। হোমসের গলায় উত্তেজনা বেশ টের পাচ্ছিলাম। এই এক্সপেরিমেন্টের উপর নির্ভর করছে হোমসের সমাধান। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। অল্প সময়ের মধ্যেই ঘন কালো ধোঁয়াতে ঘরটা ভরে গেল, আর আর সেই ধোঁয়ার মোটা চাদর সরিয়ে মনের গহন থেকে সবচেয়ে ভয়াবহ রক্ত জল করে দেওয়া রাক্ষসের দৃশ্যগুলো আমার সামনে এসে দাঁড়ালো। আমার স্পষ্ট মনে হলো ধমনীর রক্ত জমাট বেঁধে যাচ্ছে। নিয়তি তার বিভৎসতম রূপে আমায় দেখা দিচ্ছে। চোখগুলো মনে হচ্ছে খুলি থেকে ছিটকে বেরিয়ে আসবে। ভয়, ভয় একেই বলে। মুখের ভেতরটা শুকিয়ে আসছে। উঠে জল খাওয়ার মতো শক্তিও তখন আমার নেই। ভয়ের মধ্যেই থাকে ভয় থেকে বেরিয়ে আসার তাগিদ। ওই কুৎসিত ধোঁয়ার মধ্যেই আমার চোখ পড়ল হোমসের ওপর। দেখলাম তার মুখ সাদা হয়ে গিয়েছে, শরীরটা শক্ত কাঠ হয়ে গিয়েছে। তার মুখে যে আতঙ্কের ছাপ, সেটা আমি আগেও দেখেছি। কদিন আগে দুজন মৃত মানুষের মুখে। অবিকল এক। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু একটা গোঙানি ছাড়া কিছুই বেরোলো না আমার মুখ দিয়ে। তখনই তাগিদটা অনুভব করলাম, আর দেরি করলে হয়তো হোমসকে। সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। পা টলমল করছে, তা সত্ত্বেও আমি এক ঝটকায় হোমসের চেয়ারের কাছে পৌঁছে তাকে টেনে হিঁচড়ে ওপরে তুললাম। এক লাথিতে ভেজানো দরজাটা খুলে আমরা টলতে টলতে ঘরের বাইরে সোজা ঘাস জমির ওপর প্রায় আছড়ে পড়লাম। ফুসফুসে প্রাণ ভরে নিলাম টাটকা বাতাস। মাথার ওপর ঝকঝক করছে রোদ, সূর্যের আলো। এত ভালো লাগেনি কোনোদিন। আমরা ঘাস জমির ওপরেই এলিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। শরীর ও মন থেকে সেই বিষাক্ত কুয়াশা দূর হতে সময় লাগলো।
তারপর আস্তে আস্তে দুজনেই উঠে বসলাম। দুজনেই দরদরিয়ে ঘামছি। হোমস আমার হাতটা শক্ত করে ধরে বলল, ওয়াটসন, তোমায় ছাড়া কেন আমার চলবে না সেটা আবারও টের পেলাম। এই যে কথা বলতে পারছি এর জন্য তোমাকেই ধন্যবাদ জানাতে চাই, আর তার সঙ্গে সঙ্গে তোমার কাছে ক্ষমাও চাইছি। এরকম একটা বিপদের মধ্যে আমি তোমায় টেনে এনেছিলাম। ছি ছি ছি, এরকম একটা এক্সপেরিমেন্ট, এর মধ্যে অন্য কাউকে আনাটা অপরাধ। হোমসের গলাটা কেমন কেঁপে কেঁপে যাচ্ছিল। আমি এবার হোমসের হাতটা পাল্টা ধরে বললাম, আজ পর্যন্ত কোনো রহস্যে তোমায় একা ছেড়েছি আমি? তোমায় সাহায্য করা, তোমার পাশে থাকার মূল্য আমার কাছে অপরিসীম। আমাদের মাথা খারাপ করাটা এই পদার্থের কম্য নয় ওয়াটসন। নেহাত মাথা খারাপ না হলে কে এই এক্সপেরিমেন্ট করবে? নতুন করে আর কি পাগল হব? দাঁড়াও, একটা কাজ বাকি আছে। হোমসের কথাবার্তা শুনে একটু আশ্বস্ত হলাম। পুরনো মেজাজটা সে ফিরে পাচ্ছে। কিন্তু আর কোন কাজ বাকি আছে? হোমস দেখলাম দ্রুত পায়ে উঠে কটেজের মধ্যে গেল। খানিক পর সে ল্যাম্পটা হাতে নিয়ে বেরিয়ে এলো। হাতে নিয়ে মানে হাতটা যথাসম্ভব প্রসারিত করে শরীর থেকে যতটা সম্ভব দূরে ধরা যায় ততটা দূরে ল্যাম্পটাকে ধরে। তারপর দেখলাম সেটা টান মেরে একটা কাঁটা ঝোপের পেছনে ছুঁড়ে ফেলে দিল। আমি উঠতে যাচ্ছিলাম, হোমস বারণ করল, দাঁড়াও ওয়াটসন, ঘরটা আরেকটু পরিষ্কার হতে দাও। আচ্ছা, তুমি এবার বুঝেছো তো ঘটনাগুলো কিভাবে ঘটেছিল? বিলক্ষণ বুঝেছি। কিন্তু ওয়াটসন, গোড়ার দিকটা এখনো পরিষ্কার নয়। এখন নিশ্চয়ই একটু সুস্থ বোধ করছো? আমিও, যদিও গলার কাছে একটা অস্বস্তি রয়েছে। চলো বাগানের ওই বেঞ্চটাতে বসে আলোচনা করি। পায়ের কাঁপুনিটা কমলেও একেবারে বন্ধ হয়নি। ধীর পায়ে আমি আর হোমস বাগানের একপাশে এসে দাঁড়ালাম। এই জায়গাটা সুন্দর, একটা প্রশস্ত বসার জায়গা রয়েছে, মাথার উপর শেড রয়েছে। হোমস সেখানে বসে বলল, এখনো পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতে আমার মনে হয়, শুধু মনে হয় বলবো না, আমার স্থির ধারণা, প্রথম দুর্ঘটনার জন্য মর্টিমার ট্রেগেনেসি দায়ী। উনি সেটা ঘটান। কিন্তু এরকম একজন শিকারী পরের দিনই শিকার হলেন কি করে? এবার আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনার কথায় আসা যাক। মর্টিমার ট্রেগেনেস নিজেই বলেছেন যে তাঁর ভাই বোনের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল এবং সেই বিবাদ পরে মিটেও যায়। কিন্তু ধরো, যদি সেই বিবাদের আগুন মনের মধ্যে ধিকি ধিকি জ্বলতে থাকে, যদি মিটমাটটা স্রেফ লোক দেখানোর জন্য হয়ে থাকে। মর্টিমার ট্রেগেনেসকে খুব বেশি না চিনলেও তার হাবভাব দেখে আমি এটুকু বলতে পারি যে অতীতের সব দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়ার মতো মানুষ তিনি নন। মনে আছে আমাদের বাড়ি এসেও তিনি কেমন আনমনা হয়ে থাকতেন, কিসের চিন্তায় তিনি যেন সবসময় মগ্ন। এমন মানুষকে সর্বংসহা ভাবাটা ভুল হবে ওয়াটসন। শুধু তাই নয়, ভদ্রলোক অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির। উনি আমায় পর্যন্ত ভুল পথে চালিত করেছিলেন। তোমায়? কিভাবে? মর্টিমার আমাদের বলেছিলেন যে বাগানের ঝোপের আড়ালে কিছু একটা ঘোরাফেরা করছিল এবং সেদিকে জর্জ তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। হ্যাঁ, বলেছিলেন, আমার মনে আছে। কথাটা সর্বৈব মিথ্যে। আমি সেটাকে ক্লু ভেবে ভুল করেছিলাম। বাগানে কিছুই ঘোরাফেরা করেনি। আমায় ভুল পথে চালানোর জন্যই তিনি এই গপ্পটা ফাঁদেন। তিনি ঘর ছেড়ে বেরোনোর আগে ওই বিষাক্ত বস্তুটি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেন। তিনি ছাড়া এই কাজটা আর কেই বা করবেন? তিনি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই বিপর্যয়টা ঘটে। তিনি চলে যাওয়ার পর ঘরে আর কেউ ঢোকেনি। কেউ এসে থাকলে ওয়েন, জর্জ আর ব্রেন্ডা চেয়ারে বসে থাকতেন না, নিশ্চয়ই উঠে দাঁড়াতেন। তাছাড়া এই কর্নওয়াল শান্ত চুপচাপ জায়গা। এখানে রাত 10টার পর কেউ কারোর বাড়ি বড় একটা যায় না। সব হিসেবেই মর্টিমার ট্রেগেনেস দোষী হিসেবে দেখা দিচ্ছেন। তাহলে তাঁর মৃত্যু? তিনি এদের এমন অবস্থার জন্য দায়ী হয়ে থাকলে তাঁর মৃত্যুর জন্য কে দায়ী? তিনি কি আত্মহত্যা করেছেন? ব্যাপারটা নেহাত অসম্ভব নয় ওয়াটসন। একটা লোক নিজের পরিবারের সদস্যদের ঠান্ডা মাথায় এই পৃথিবী থেকে সরিয়ে দিল, তারপর সেই অপরাধের বোঝা বইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। কিন্তু না ওয়াটসন, তেমনটা এখানে হয়নি।
এই ইংল্যান্ডে এমন একজনই আছেন যিনি এই পুরো ব্যাপারটা খুলে বলতে পারবেন। আজ বিকেলে তার নিজের মুখ থেকেই সব শুনবো বলেই আয়োজন করেছি। ওই দেখো, তিনি নিজেই এসে গিয়েছেন। এসে যখন গিয়েছেন তখন আর দাঁড়িয়ে কেন? আসুন ডক্টর স্টার্নডেল, আসুন আসুন। বাগানের গেট খোলার শব্দে ঘাড় ঘুরিয়ে দেখি দীর্ঘদেহী অভিযাত্রী ডক্টর লিওন স্টার্নডেল আমাদের কটেজের দিকে আসছেন। ইনি এখানে কি করছেন? আগের দিন হাঁকিয়ে দিলেও হোমস আজ তাকে দরাজ গলায় অভ্যর্থনা জানালো। আসুন ডক্টর স্টার্নডেল, এই বেঞ্চটাতে বসুন। দুঃখিত এখন আপনাকে ঘরে নিয়ে যেতে পারলাম না। কিছুক্ষণ আগে সেখানে আমি আর আমার বন্ধু একটি এক্সপেরিমেন্ট করছিলাম, তার প্রভাব এখনো কাটেনি, তাই আপাতত এখানেই বসা যাক। ডক্টর স্টার্নডেলের গম্ভীর গলায় দেখলাম বিস্ময়ের ছোঁয়া। বললেন, আপনার নোট আমি ঘণ্টাখানেক আগে পেয়েছি এবং বেশ অবাক হয়েছি। আমি এখানে এলেও আপনাকে স্পষ্ট বলে রাখি, আপনার সমন মানতে আমি বাধ্য নই। আমায় মাফ করবেন ডক্টর স্টার্নডেল, এভাবে আপনাকে এখানে আনার জন্য আমি দুঃখিত। কথা দিচ্ছি অল্প সময়ের মধ্যেই আমি সব পরিষ্কার করে দেব। গত কয়েকদিনে দুটো বিশ্রী কাণ্ড ঘটে গিয়েছে। কর্নিশ হরর আখ্যা দিয়ে নানা লোকে নানা কথা বলছে। মনে হলো এই ব্যাপারে আপনার সাথে কথা বলাটা জরুরি। তাছাড়া এই বিষয়টা আপনার উপর গভীর রেখাপাত করতে পারে। এরকম ব্যক্তিগত একটা বিষয় পাঁচকার না হওয়াই ভালো, তাই এখানেই কথাবার্তা সেরে নিলে হয় না? ডক্টর স্টার্নডেল একটা সিগার ধরিয়ে আমাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে ঠান্ডা গলাতে বললেন, কি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা আছে বলুন। মিস্টার মর্টিমার ট্রেগেনিসের হত্যার ব্যাপারে কথা বলার ছিল। হোমসের মুখ থেকে বুলেটের মতো কথাগুলো বেরোলো, আর তার ধাক্কায় ডক্টর স্টার্নডেল থমকে গেলেন। আমি দেখলাম তার মুখে চোখে রং ধরেছে এবং সেটা আগুনের মতো লাল। একমাত্র চরম রাগ চেহারায় এরকম রং ফুটিয়ে তুলতে পারে। নিজের স্নায়ুর ওপর ভদ্রলোকের চূড়ান্ত নিয়ন্ত্রণ আছে বলতে হবে। তার গলার স্বরে রাগের আঁচটা বেশ টের পেলাম। মিস্টার হোমস, আমি বন্য পরিবেশে এক যুগ কাটিয়েছি। এমন সব জায়গায় এইখানকার আইন খাটে না। বলতে পারেন আমি নিজের আইনেই চালিত হই। তাই যা বলছেন ভেবেচিন্তে বলুন। আমি চাই না আপনার উপর কোনো আঘাত নেমে আসুক। ডক্টর স্টার্নডেল, আমিও চাই না আপনার ওপর কোনো আঘাত আসুক। সেই জন্যই আমি পুলিশে খবর না দিয়ে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। ডক্টর স্টার্নডেল পাশের বেঞ্চিটায় ধপ করে বসে পড়লেন। সিগারে কয়েকটা এলোমেলো টান দিয়ে মাটিতে ফেলে ভাঙা গলায় বললেন, কি বলতে চাইছেন মিস্টার হোমস? আপনি যদি ভাবেন ব্লাফ দিয়ে আমাকে কাবু করবেন তবে ভুল ভাবছেন। ভনিতা না করে ঝেড়ে কাশুন। ডক্টর স্টার্নডেল, আমি এখানে রাগ ঢাক করে কিছুই বলবো না। তবে হ্যাঁ, আমি চাইব আমি যেমন আপনার সঙ্গে কোনো লুকোছাপা না করে কথা বলছি, আপনিও আমার সাথে ঠিক সেটাই করবেন। আমার পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে আপনি সপক্ষে কি যুক্তি রাখেন তার উপরে। সপক্ষে যুক্তি? কিসের জন্য? আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে আপনার? মর্টিমার ট্রেগেনিস মরলেন কি করে? আপনি হয় তাকে হত্যা করেছেন, নয় তার মৃত্যুতে আপনার হাত ছিল। হোমসের একটানা প্রশ্নে ডক্টর স্টার্নডেল বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কপালের ঘাম মুছে বললেন, আপনি বাড়াবাড়ি করছেন মিস্টার হোমস। গোয়েন্দা হিসেবে আপনার তো প্রচুর নাম ডাক। সব সময় এরকম ভাঁওতা দিয়ে কার্যসিদ্ধি করেন নাকি? ডক্টর স্টার্নডেল, আমায় মিথ্যেবাদী বলে আপনি খুব একটা সুবিধে করতে পারবেন না। আমি এমনি এমনি কোনো কথা বলি না। কয়েকটি প্রমাণের উপর ভর দিয়েই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমি সেই প্রমাণগুলো আপনার সামনে পেশ করলেই বুঝতে পারবেন সেটা সত্যি নাকি আপনার কথা অনুযায়ী ভাঁওতা। আমি বলি, যখন জানতে পারলাম যে আপনি তড়িঘড়ি প্লিমাথ থেকে ফিরে এসেছেন এবং আপনার মালপত্রের একটা বড় অংশ আফ্রিকা চলে গিয়েছে, তখনই আন্দাজ করেছিলাম যে এই নাটকে আপনি অন্যতম মুখ্য চরিত্র এবং এই ঘটনা সাজাতে হলে আপনাকে লাগবেই। আপনি আবারও একটা ভুল করছেন মিস্টার হোমস। আপনাকে তো আমি আগেই বলেছি যে বেকার যুক্তি খাড়া করে কোনো লাভ নেই ডক্টর স্টার্নডেল। আমিও জানি, আপনিও জানেন, তাই ওই রাস্তায় আর নাই বা গেলেন। আপনি সোজা চলে এলেন আমাদের কটেজে। এসে আমায় জিজ্ঞেস করলেন আমি কাউকে সন্দেহ করি কিনা। আমি আপনার কোনো প্রশ্নেরই জবাব দিলাম না। আপনি এখান থেকে সোজা চলে গেলেন ভিকারেজে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি নিজের কটেজে ফিরে গেলেন।
কিন্তু কিন্তু আপনি এই কথা জানলাম কি করে, রাইট? সিম্পল, আমি আপনার পিছু নিয়েছিলাম। কিন্তু আমি তো আপনাকে দেখতে পাইনি। কারণ ওই যে বললাম, আমি আপনার পিছু নিয়েছিলাম। আপনি কটেজে ফিরে গেলেন ঠিকই, কিন্তু স্থির থাকতে পারলেন না। সেই রাতটা কোনো মতে কাটালেন। আমার মনে হয় আপনি সেই রাতেই একটা ফন্দি আঁটেন এবং পরদিন সকালে উঠে পরিকল্পনা মাফিক বেরিয়ে পড়েন। ভোরের আলো তখন ফুটবো করছে। যাওয়ার সময় দরজার পাশ থেকে কিছু লালচে নুড়ি পাথর পকেটে ভরে নিলেন। তারপর দ্রুত পায়ে হেঁটে ভিকারেজে পৌঁছলেন। আমার মনে হয় আজকের এই জুতো জোড়াই সেদিন আপনার পায়ে ছিল। আপনি বাগান পেরিয়ে দাঁড়ালেন মর্টিমার ট্রেগেনিসের জানালার ঠিক নিচে। তখনও অনেকের ঘুম ভাঙেনি। আপনি পকেট থেকে নুড়ি পাথরগুলো বের করে কয়েকটা ওপরের জানালায় ছুঁড়ে মারলেন। ডক্টর স্টার্নডেল এক লাফে বেঞ্চি ছেড়ে উঠে উত্তপ্ত গলায় বললেন, আপনি জানলেন কি করে? আপনি হয় ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, নয়তো সাক্ষাৎ শয়তান। জানালা তাক করে 2-3খানা নুড়ি পাথর ছোঁড়ার পরই মর্টিমার ট্রেগেনিস জানালায় এসে দাঁড়ান। আপনি তাকে নিচে আসতে বলেন। তিনিও তাড়াহুড়োয় পোশাকটা গলিয়ে নেমে আসেন বলতে নিচের তলার বসার ঘরে। আপনি জানালা দিয়ে ঘরে ঢোকেন। তার সঙ্গে আপনার কথোপকথন বেশিক্ষণ চলেনি এবং সেটা চলাকালীন আপনি ঘরে এ মাথা থেকে ও মাথা পায়চারি করেন। তারপর যে পথে এসেছিলেন সেই পথেই আবার বেরিয়ে যান এবং বেরোনোর সময় জানালাটা বন্ধ করে দেন। তবে সেই জায়গাটা ছেড়ে যাননি। আপনি বাইরে লনে দাঁড়িয়ে দেখেন ঘরের ভেতরে কি ঘটছে এবং তা দেখতে দেখতেই একটা সিগার শেষ করেন। তারপর মিস্টার ট্রেগেনিসের প্রাণহীন দেহটাকে ঘরের চেয়ারে বসে থাকতে দেখে আপনি আবার ফিরে গেলেন ওই রাস্তা ধরেই। ডক্টর স্টার্নডেল, আমি জানি না এই কাজটাকে জাস্টিফাই করার জন্য আপনি কি যুক্তি দেবেন। আপনার মোটিভ সম্পর্কেও আমি কিচ্ছু জানি না। তবে সত্যিটা না বললে আমারও আর কিছুই করার থাকবে না। ডক্টর স্টার্নডেল দু হাতে তেলোয় নিজের মুখটা ডুবিয়ে বসে রইলেন কয়েক মিনিট। মাথা তোলার পর দেখলাম তার মুখে একটা মরিয়া কাঠিন্য এসেছে। নিজের বুক পকেটে হাত ঢুকিয়ে কি একটা বের করে এনে সশব্দে সামনে বাঁধানো টেবিলটার উপর রেখে আমাদের দিকে তাকিয়ে বললেন, কেন করেছি জানতে চাইছিলেন না? এই জন্য করেছি। ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে দিলেন একটা ছবি, একজন পরমা সুন্দরী মহিলার ছবি। এই মহিলাকে আমরা না চিনলেও তাকে দেখেছি, তবে জীবিত অবস্থায় নয়। হোমস মুখ তুলে বলল, ব্রেন্ডা ট্রেগেনিস। আপনারা? হ্যাঁ মিস্টার হোমস, ব্রেন্ডা ট্রেগেনিস। আমরা পরস্পরকে ভালোবাসতাম। আজ বলে নয়, বহু বছর ধরেই ভালোবাসি। সবাই ভাবে এরকম নামজাদা একজন অভিযাত্রী লোকচক্ষুর আড়ালে কর্নওয়ালের মতন একটা জায়গায় একা একা কেন থাকে? ভালোবাসার জন্য। কিন্তু ব্রেন্ডাকে এত ভালোবাসা সত্ত্বেও আমরা দুজন একে অপরের থেকে দূরেই থাকলাম। কিন্তু কেন? কারণ আমি বিবাহিত মিস্টার হোমস। আমার স্ত্রী আমায় বহুদিন আগে ছেড়ে চলে গিয়েছেন, আর এখানকার আইন কানুনের নিষেধাজ্ঞার জন্য আমি তাকে ডিভোর্স দিতে পারিনি। আমি আর ব্রেন্ডা সারা জীবন শুধু অপেক্ষা করে গেলাম। প্রতিবার মনে হতো এবার আমাদের অপেক্ষার অবসান হবে। মাঝে মাঝে মনে হয় ব্রেন্ডার মৃতদেহ দেখার জন্যই কি এতদিন অপেক্ষা করলাম। ডক্টর লিওন স্টার্নডেল এবার ফুঁপিয়ে উঠলেন। যে লোকটা মাটিতে দাঁড়িয়ে সিংহ শিকার করেছেন তাকে এভাবে কাঁদতে দেখে অবাক লাগলো। কিন্তু তারপরেই মনে হলো, অভিযাত্রী হলেও মানুষ তো। বন্দুকের গুলির মতো শুধু ধ্বংস করতে জানেন না, আবেগের তোড়ে তার শরীরটা ফুলে ফুলে উঠছিল। সামলে উঠতে একটু সময় লাগলো তার। ভেজা গলায় বললেন, মিস্টার রাউন্ডহে ব্যাপারটা জানতেন। হি ওয়াজ ইন আওয়ার কনফিডেন্স। ওকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন ব্রেন্ডার মতন মানুষ লাখে একটা মেলে। তাই মৃত্যুর খবর পাওয়া মাত্রই উনি আমাকে তাড় করেন।
বিশ্বাস করুন মিস্টার হোমস, এই খবরটা পাওয়ার পরই আমার সমস্ত জাগতিক ইচ্ছে লোপ পেয়েছিল। তাই মালপত্র আফ্রিকা চলে গেলেও আমার কিছুই যায় আসেনি। আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটাই এই পৃথিবী ছেড়ে চলে গেল, আর কোনো কিছুর প্রতি আর টান অনুভব করছিলাম না। তবে মিস্টার হোমস, আপনি একটা ক্লু এখনো পাননি। আন্দাজ করলেও সেটা নেহাতি ভাষা ভাষা একটা ধারণা। আমি আপনাকে সেটাই দিচ্ছি। হোমস মাথা নাড়তেই ডক্টর স্টার্নডেল নিজের পকেট থেকে একটা মাঝারি সাইজের পেপার প্যাকেট বের করে আমাদের দিকে এগিয়ে দিলেন। দেখলাম তার উপর লেখা রয়েছে র্যাডিক্স পিডিস ডায়াবলি, আর তার নিচে একটা লাল লেবেলে জলজল করছে পয়জন শব্দটা। আমার দিকে তাকিয়ে ডক্টর স্টার্নডেল প্রশ্ন করলেন, আপনি তো ডাক্তার, এর কথা আগে শুনেছেন? র্যাডিক্স পিডিস ডায়াবলি মানে ডেভিলস ফুট, শয়তানের পা? না, কোশ্মিন কালেও এর কথা শুনিনি। না শোনারই কথা। এই স্পেসিমেনটা আমি কপাল জোরেই হাতে পাই। ভীষণ বিরল একটা উদ্ভিদের অংশ। গোটা ইউরোপে এর 2-3টের বেশি স্পেসিমেন নেই, তার মধ্যে একটা আছে আমার কাছে। তাই জন্যেই টক্সিকোলজি বা ফার্মাকোপিয়ার কোনো বইতেই এর উল্লেখ পাবেন না। এইটা আসলে একটা শিকড়, যা দেখতে কিছুটা মানুষের আর কিছুটা ছাগলের মতন, তাই এমন নাম। খুব উর্বর মস্তিষ্ক থেকেই এই নাম বেরিয়েছিল। পশ্চিম আফ্রিকার কিছু আদিবাসীরা এর কথা জানেন, যদিও এর অস্তিত্ব তারা গোপন রাখে। ডক্টর স্টার্নডেল পেপার প্যাকেটটা খুলে ফেললেন। আমরা উঁকি মেরে দেখলাম তার মধ্যে রয়েছে লালচে পাউডার জাতীয় একটা জিনিস। এক ঝলক দেখলে নস্যি বলে মনে হবে। হোমস গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, বুঝেছি ডক্টর স্টার্নডেল, এরপর বলুন কি হলো। মিস্টার হোমস, আপনি ঘটনার বেশিরভাগটাই জানেন, তবে ট্রেগানিস পরিবারের পারস্পরিক সম্পর্ক নিয়ে কয়েকটা কথা আপনাকে না বললেই নয়। একমাত্র ব্রেন্ডার জন্যেই ওর ভাইদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলাম। আপনি হয়তো জানেন, এদের মধ্যে পারিবারিক সম্পত্তি আর টাকা পয়সা নিয়ে একটা জোরদার গোলমাল হয়, এবং তার জেরেই এই মর্টিমার এদের থেকে দূরে সরে যায়। পরে অবশ্য মিটমাটো হয়ে যায়, আমার সাথেও তার দেখা সাক্ষাৎ হয়। মর্টিমারকে আমার কোনো কালেই বিশেষ সুবিধে লাগতো না। মুখ দেখলেই মনে হতো একটা ধূর্ত মতলববাজ প্রাণী ভদ্রতার মুখোশ পরে আছে। যদিও ব্রেন্ডা বা তার ভাইদের কিছুই বলিনি। সপ্তাহ 2 আগে একদিন মর্টিমার আমার কটেজে এসেছিল। আমি আফ্রিকা থেকে বেশ কিছু চমকপ্রদ জিনিস সংগ্রহ করেছি। তার মধ্যে এই শয়তানের পা বা ডেভিলস ফুটও ছিল। আমি কথায় কথায় ওকে বলেছিলাম এর বীভৎস ক্ষমতার কথা, কিভাবে এই বস্তুটি মস্তিষ্কে ভয়ের মাত্রা বাড়িয়ে তোলে, কিভাবে এই শিকড়ের নাগাল ইউরোপের বিজ্ঞান পাবে না। আমি ওর ফন্দির তল পাইনি, তাই বলেছিলাম কিভাবে এর থেকে বেরোনো ধোঁয়া সুস্থ মানুষকে হয় উন্মাদ করে তোলে বা মৃত্যুর দিকে ঠেলে দেয়। ওই শয়তান মর্টিমার আমায় বেশ কয়েকবার জিজ্ঞেস করে এমন প্রভাব বিস্তার করতে ডেভিলস ফুট কতক্ষণ সময় নেয়। এখন বুঝি কেন একই প্রশ্ন বারবার করছিল। মিস্টার হোমস, আমি সাধারণত মানুষকে বিশ্বাস করতেই ভালোবাসি, তাই মর্টিমারকে আলাদা করে সন্দেহ করার কোনো কারণ দেখিনি। বুঝতেও পারিনি সে এর খানিকটা আমার ঘর থেকে চুরি করবে। আমি ঘর থেকে ছেড়ে এক দণ্ডও কোথাও যাইনি। মাঝে মাঝে ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম, ক্যাবিনেটগুলো পরিষ্কার করে রাখছিলাম, আর মর্টিমারের অনর্গল প্রশ্নের জবাব দিচ্ছিলাম। আমার অন্যমনস্কতার সুযোগ নিয়ে ও এই পাউডারের কিছুটা হস্তগত করে, টের পাইনি। যথাসময়ে আমি আফ্রিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্লিমাথে পৌঁছে মিস্টার রাউন্ডের টেলিগ্রাম পেলাম। মনে হলো আমার আশেপাশে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। তারপরেই মনে গনগনিয়ে উঠল রাগটা। বুঝতে বাকি রইল না যে ব্রেন্ডার মৃত্যুর জন্য কে দায়ী। শয়তানটা ভেবেছিল আপদ বিদেয় হয়েছে, এখন আফ্রিকার বন বাদারে ঘুরে বেড়াবে।
এই চত্বরের সাথে কোনো যোগাযোগই থাকবে না। ভেবেছিল ওর নাগাল পাওয়ার সাধ্য নেই কারোর, কিন্তু প্রতিশোধ স্পৃহা সব হিসেব ওলটপালট করে দেয়। আমি ফিরে এলাম। কানাঘুষো অনেক কথা শুনলেও পোক্ত কোনো খবর পাচ্ছিলাম না, তাই আপনার কাছে এলাম কিছু খবর পাওয়ার আশায়, কিন্তু আপনিও কিছুই বললেন না। তারপর অনেক ভেবে দেখলাম এই মর্টিমার ছাড়া এইটা আর কেউ করতে পারে না। ব্রেন্ডা মারা গেছে, ওয়েন আর জর্জের মানসিক ভারসাম্য নেই, এমন অবস্থায় এই যৌথ সম্পত্তির মালিক একজনই হবে, মর্টিমার। এই পৃথিবীতে আমি ব্রেন্ডার মতন কাউকে ভালোবাসিনি। এরকম নির্মমভাবে ওকে 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 আমার থেকে সরিয়ে দিল। প্রতিশোধ আমাকে নিতেই হতো। মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আপনারাই বলুন আমার কি করার ছিল? আইনের দ্বারস্থ হতাম, অভিযোগ প্রমাণ করতাম কিভাবে? একটা উদ্ভিদের শিকড় আগুনে পুড়ে বিষাক্ত পরিবেশ তৈরি করেছে, এই কথা জাজ বা জুরি আমল দিতেন কি? তাই ঠিক করলাম মর্টিমারের মৃত্যুর চিত্রনাট্য আমি লিখব, তাকেও একইভাবে মরতে হবে। ব্রেন্ডা চলে যাবার পর আমার কাছে নিজের জীবনেরও আর কোনো মূল্যই নেই। আপনি ঠিকই ধরেছিলেন মিস্টার হোমস, সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। সকাল সকাল ভিকারেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাকিটা আপনি জানেন। পকেট ভর্তি করে নুড়ি পাথর নিয়ে গিয়েছিলাম। মর্টিমার যে অত সকালে ঘুম থেকে উঠবে না তা আমি জানতাম। ওর জানলায় নুড়ি পাথর মেরে ঘুম থেকে তুললাম। ও নিচে নেমে এসে বড় জানলাটা খুলে দিল। আমি ঘরে ঢুকলাম। সোজাসুজি বললাম যে আমি জানি ব্রেন্ডার মৃত্যু ও বাকি দুজনের উন্মাদ হয়ে যাওয়ার পেছনে তার হাত রয়েছে এবং আমি তাকে শাস্তি দিতে এসেছি। আমার হাতে উদ্যত পিস্তল দেখে মর্টিমার বুঝতে পারল ওর সময় শেষ। ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল। আমি ল্যাম্পটা জ্বালালাম, তারপর পাউডারটা তার মধ্যে ঢেলে দিয়ে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে সেটা বন্ধ করে দিলাম। তবে জায়গাটা ছেড়ে গেলাম না। একটা সিগার ধরিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম ওর মৃত্যুর দৃশ্য। 5 মিনিটের মধ্যেই মর্টিমার ইহজগৎ ত্যাগ করল। শয়তানটা পালাবার চেষ্টা করলে ওকে আমি গুলি করে খুন করতেও দ্বিধা করতাম না। ব্রেন্ডাকে হারানোর ক্ষতস্থানটা কোনোদিনই শুকোবে না, কিন্তু এই ঘৃণ্য জীবটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর প্রতিশোধের আগুনটা নেভে। আমার আর কিছুই বলার নেই মিস্টার হোমস। আমি তো বটেই। হোমসও চুপ করে গিয়েছিল। আবেগের সাথে প্রতিহিংসার এমন মিশ্রণ আমরা আগে কখনো দেখেছি কি? মনে করতে পারছিলাম না। ভালোবাসা মানুষকে অনেক কিছুই শেখায়। ভালোবাসা থেকেই জন্ম নেয় প্রতিশোধ স্পৃহা। নৈশব্দ ভাঙল হোমসের গলায়। আপনি এরপর কি করবেন ভেবেছিলেন? এর জবাবে ডক্টর স্টার্নডেলের মুখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। হাসিই নাকি হঠাৎ বুকটা মুচড়ে ওঠায় যন্ত্রণার অভিব্যক্তি। বললেন, আপনি কখনো কোনো মহিলাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন মিস্টার হোমস? বাসলে বুঝতেন এখন আমার অন্তরটা খাঁ খাঁ করছে। আমার আর কিছুই করার নেই। যাকে ভালোবাসতাম সে আর পৃথিবীতে নেই। যার জন্য নেই তাকে আমি নিজেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। ভেবেছিলাম সেন্ট্রাল আফ্রিকা চলে যাব, কিছু কাজ বাকি ছিল। সেগুলো আফ্রিকা গিয়ে শেষ করুন ডক্টর স্টার্নডেল। আমার তরফে আপনি কোনো বাধা পাবেন না। ডক্টর স্টার্নডেল আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন। আমরা তাঁর দিকেই তাকিয়েছিলাম। রাস্তার একটা বাঁকের পর তার বিশাল চেহারাটা আর দেখতে পেলাম না। হোমস মাথা নিচু করে কি একটা ভেবে হেসে পকেট থেকে পাইপটা বের করল। তাতে আগুন জ্বেলে বলল, যে ধোঁয়া শরীর নিতে পারবে সেটাই সেবন করা যাক। কি বলো ওয়াটসন? কিন্তু এটাও যে ক্ষতিকর। ওয়াটসন, ওসব ছাড়ো। এই কেসে আমাদের সাহায্য কেউ চায়নি। আমরা নিজের গরজে তদন্ত করেছি।
তাই সিদ্ধান্তটাও আমাদের নিজেদেরই হওয়া উচিত। আচ্ছা, তুমি কি এই লোকটাকে দোষীর পর্যায়ে ফেলবে? না, কোনো অবস্থাতেই নয়। কিন্তু হোমস, তুমি ওই নুড়ি পাথরের ব্যাপারটা ধরলে কি করে? এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। কারণ জানালার পাশে আমি লালচে নুড়ি পাথর পড়ে থাকতে দেখেছিলাম, অন দ্য উইন্ডো সিল টু বি প্রিসাইজ। গোটা বাগানে ওরকম পাথর কোথাও ছিল না। তারপর বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ল ডক্টর স্টার্নডেলের কটেজের বাইরে এরকম নুড়ি পাথর পড়ে থাকতে দেখেছিলাম। তারপর ঘরের মধ্যে জ্বলতে থাকা ল্যাম্প আর তার মধ্যে জমে থাকা পাউডারের শেষ অংশ। হিসেবে মিলেই গেল। আমায় ডক্টর স্টার্নডেল জিজ্ঞেস করেছিলেন কোনোদিন কোনো মহিলাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি কিনা। ওয়েল ওয়াটসন, তুমি জানো এই প্রশ্নের উত্তরে আমি না বলবো। কিন্তু যদি বাসতাম এবং তার পরিণতি ব্রেন্ডার মতো হলে আমিও হয়তো ডক্টর স্টার্নডেলের রাস্তাটাই বেছে নিতাম। প্রেমের হিসেবে অন্তত এই ক্ষেত্রে গরমিল হবে না ওয়াটসন। হোমস কি এই কেসের জন্য প্রেমের প্রতি আসক্ত হয়ে পড়ল? হোমস এবার প্রেম নিয়ে একটা লেকচার দেবে ভেবে ওর দিকে ঘুরে বসতেই সে বলল, এই রহস্যের সমাধানের পর মাথাটা একটু ফাঁকা লাগছে। এবার নিশ্চিন্তে কর্নিশ ভাষার উপর মনোনিবেশ করা যাবে। আমি দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, না, এই মানুষটাকে প্রেডিক্ট করা দুঃসাধ্য ব্যাপার। কারণ মানুষটার নাম শার্লক হোমস। শুনলেন দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফুট। এবার শুনুন দ্বিতীয় গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। শার্লককে আমি যত বছর চিনি তার মধ্যে এমন মাত্র দুবার হয়েছে যে আমি তার কাছে কোনো মামলা নিয়ে এসেছি। প্রথমটা ছিল কর্নেল ওয়ারবার্টনের পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা। সেখানে শার্লক তার ডিডাকশনের কামাল দেখাবার অনেক বেশি সুযোগ পেয়েছিল, কিন্তু দ্বিতীয় মামলাটা এতটাই বিচিত্র এবং এতটাই নাটকীয় যে আজ তার গল্পটাই বলি। এটা হলো মিস্টার হ্যাদারলির বুড়ো আঙুলের কেস। 1889। আমার তখন সবে বিয়ে হয়েছে। আমি বেকার স্ট্রিটের ফ্ল্যাট ছেড়েছি, নিজের প্র্যাকটিস শুরু করেছি, কিন্তু দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতো মাঝে মধ্যেই। যেহেতু আমার চেম্বারের কাছেই প্যাডিংটন স্টেশন, অনেক সময় লন্ডনের বাইরে থেকেও রুগী আসতেন আমায় দেখাতে। তাদের অনেককেই ধরে আনতেন আমারই এক পুরনো রুগী। একদিন সকালে, তখন 7টাও বাজেনি, কলিং বেল বেজে উঠল। কাজের লোক এসে বলল প্যাডিংটন স্টেশন থেকে নাকি দুজন এসেছেন আমায় দেখাতে। ট্রেনে করে লন্ডনে ডাক্তার দেখাতে এসেছে মানে ভালো রকম কিছু গোলমাল হয়েছে এই ভেবে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে দেখি আমার সেই পুরনো পেশেন্ট বগল দাবা করে আর একজন রুগী নিয়ে এসেছেন। চেম্বারে ঢুকে দেখি এক ভদ্রলোক বসে রয়েছেন, বয়স 25-এর আশেপাশে, পরনে স্যুট, মাথার টুপিটা খুলে টেবিলে রাখা, একটা হাতে রুমাল বাঁধা এবং সেই রুমাল রক্তে মাখামাখি। এক্সট্রিমলি সরি ডাক্তারবাবু, আপনাকে এত সকালে বিরক্ত করলাম, কিন্তু রাতে না আমার একটা খুব সিরিয়াস দুর্ঘটনা ঘটে গেছে। আমি ভোরের ট্রেনে প্যাডিংটন এসেই আপনার কাছে চলে এসেছি। আমার কার্ডটা আমি আপনার কাজের লোককে দিয়েছিলাম। ভদ্রলোকের যে মনের সমস্ত জোরের প্রয়োজন হয়েছে স্বাভাবিকভাবে এই কথাগুলো বলতে, তা বেশ বুঝতে পারছিলাম। তার পাঠানো কার্ডটা আমার পকেটেই ছিল। এবার বার করে দেখলাম, মিস্টার ভিক্টর হ্যাদারলি, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 16A ভিক্টোরিয়া স্ট্রিট। সরি, আপনাকে একটু অপেক্ষা করালাম। বলুন, আপনার হাতে কি হয়েছে? হ্যাঁ, আমার হাতে? ও হ্যাঁ, আমার হাতে আসলে আমার হাতটা। ভদ্রলোকের হঠাৎ হাসির জন্যে
আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বুঝলাম যে উনি হিস্টেরিক্যাল হয়ে পড়েছেন। শান্ত হন, শান্ত হন, শান্ত হন মিস্টার হ্যাডলি, মিস্টার হ্যাডলি। বসুন, বসুন, এই নিন জল খান। আমার হাত থেকে জলের গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে উনি কিছুটা শান্ত হলেন। আমায় ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমি খুব অসুস্থ। আপনি যদি আমার আঙুলের একটা ব্যবস্থা করেন, মানে এই আঙুলটা যেখানে ছিল। এই বলে ভদ্রলোক নিজের হাতে বাঁধা রুমালটা খুললেন। আমি যা দেখলাম তাতে আমার মতো অভিজ্ঞ ডাক্তারেরও বুক কেঁপে উঠল। হাতের তর্জনী থেকে কোড়ে আঙুল অক্ষত, কিন্তু বুড়ো আঙুলের জায়গায় রয়েছে একটা দগদগে লাল ঘা। মাই গড, এ তো ভয়ঙ্কর ইনজুরি। আপনার তো তাহলে অনেক ব্লাড লস হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছেই। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম, জানেন। জ্ঞান ফিরতে দেখি তখনও রক্ত বেরোচ্ছে। আমি তাই এইভাবে রুমাল দিয়ে টাইট করে বেঁধে নিয়েছিলাম। এটা খুবই বুদ্ধিমানের কাজ করেছেন। দেখি আপনার হাতটা। হ্যাডলি আমার দিকে নিজের আহত হাত এগিয়ে দিলেন। এরকম অ্যাক্সিডেন্ট হলো কি করে? ডাক্তারবাবু, এটা অ্যাক্সিডেন্ট নয়। কি বলছেন আপনি? আমি ভদ্রলোকের ক্ষতস্থানে ড্রেসিং করতে করতে বললাম, এটা নিয়ে আপনাকে আর আমি কোনো প্রশ্ন করছি না। আপনার মানসিক অবস্থা আমার বিশেষ সুবিধার মনে হচ্ছে না। না না, আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি। আর তাছাড়াও পুলিশকে তো বলতেই হবে সব ঘটনা, তাই না? আর সে কাহিনী পুলিশ বিশ্বাস করবে কিনা তাও আমি জানি না। আমার হাতের এই ক্ষতটাই একটা প্রমাণ, কিন্তু তাছাড়া তো বিশেষ কিছু আমার এক বন্ধু কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন। কে? শার্লক হোমস। ও, আমি ওনার নাম শুনেছি। আপনি ওনার সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন? চলুন, আপনাকে সঙ্গে করে নিয়ে যাব আমি। ব্রেকফাস্ট করেছেন? না, মানে এখনো সুযোগ পাইনি। চলুন তাহলে, বেকার স্ট্রিটে ব্রেকফাস্ট করতে করতে আপনি আপনার কথা বলবেন। চট করে দোতলায় গিয়ে আমার স্ত্রীকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তারপর একটা ঘোড়ার গাড়ি ডেকে দুজনেই বেরিয়ে পড়লাম। বেকার স্ট্রিটে পৌঁছে দেখি শার্লক নির্লিপ্তভাবে পাইপ টানছে, গায়ে ড্রেসিং গাউন, হাতে টাইমস। আমাদের দেখতে পেয়ে সে হাসি মুখে উঠে দাঁড়িয়ে আমাদের স্বাগত জানালো এবং সবার জন্য প্রাতরাশ বলল। খেতে খেতে আমাদের কথা শুরু হলো। বলুন মিস্টার হ্যাডলি, আপনার আঙুলের এই দশা কি করে হলো? এই বলে শার্লক আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝল। পেশায় আমি হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, বিয়ে করিনি। 7 বছর আমি চাকরি করেছি ভেনার অ্যান্ড ম্যাথেসনে। 2 বছর আগে আমার বাবা মারা যান এবং উত্তরাধিকার সূত্রে আমি বেশ খানিকটা টাকা পাই। সেই টাকা দিয়ে আমি নিজের ব্যবসা শুরু করি। অফিস করি ভিক্টোরিয়া স্ট্রিটে। কিন্তু গত 2 বছরে আমি কাজ পাই মাত্র একটা। গতকাল বসে বসে ভাবছিলাম যে এবার হয়তো ব্যবসা ছেড়ে আমায় আবার চাকরি ধরতে হবে। এমন সময় আমার ক্লার্ক এসে বলল এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছেন। সে আমায় আগন্তুকের কার্ডটাও দিল, যাতে দেখলাম লেখা আছে তার নাম কর্নেল লাইস্যান্ডার স্টার্ক। কয়েক মুহূর্ত পরেই কর্নেল নিজেই ঢুকলেন ঘরে। বয়স আন্দাজ 40-এর কাছাকাছি। একেবারে হাড় জিরজিরে রোগা। গোটা মুখে যেন শুধু নাক আর থুতনি ছাড়া আর কিছুই নেই। কিন্তু তাই বলে অসুস্থ নন। তার চোখ দুটো উজ্জ্বল, হ্যাঁ, আর বেশ একটা চনমনে ভাব। আমার দিকে হাত বাড়িয়ে বললেন, মিস্টার হ্যাডলি, যার কাছ থেকে আমি আপনার কথা শুনেছি তিনি আমায় বলেছেন যে শুধু যে আপনি কাজ জানেন তাই নয়, আপনি গোপনীয়তা রক্ষা করতেও জানেন।
তাই নাকি? আমায় এরম দুর্দান্ত ক্যারেক্টার সার্টিফিকেট কে দিল জানতে পারি? নামটা না হয় নাই বললাম, সেই একই মানুষ আমায় এও বলেছেন যে আপনার পরিবার পরিজন বলে কেউ নেই এবং আপনি লন্ডনে একা থাকেন। হ্যাঁ, তা থাকি, কিন্তু তার সঙ্গে আমার কাজের কি সম্পর্ক? আমার কাছে আপনার জন্য একটা কাজ আছে, কিন্তু কাজটা খুবই কনফিডেন্সিয়াল, এবং যেহেতু আপনি একা মানুষ, আপনার এই ব্যাপারে কাউকে কিছু বেফাঁস বলে দেওয়ার সম্ভাবনা খুবই কম। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কর্নেল। কথা দিচ্ছেন? ভদ্রলোকের এক কথা স্যার। ভেরি গুড। এই বলে ভদ্রলোক হঠাৎ লাফিয়ে উঠে অফিসের দরজা খুলে প্যাসেজে উঁকি মারলেন। আমি তাকে বললাম যে এই সময় অফিসে ক্লার্ক থাকে না যে আড়ি পাতবে। সত্যি বলতে কি, আমার না এবার একটু বিরক্তই লাগছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কর্নেল, আপনার কাজটা কি একটু বলবেন? এক রাতের কাজের জন্য 50 গিনি। আপনার চলবে? দিব্যি চলবে। এক রাতের বলছি বটে, কিন্তু আপনার ঘন্টা খানেকের বেশি লাগার কথা নয়। একটা হাইড্রোলিক স্ট্যাম্পিং মেশিন নিয়ে আপনার মতামত জানা আমাদের খুব দরকার। মেশিনে একটা গোলমাল হয়েছে, সেটা কি যদি আপনি আমাদের বলে দেন, তাহলে আমরা সারানোর ব্যবস্থা করে নেব। এ তো অতি সহজ কাজ। আমরা চাই আপনি দিনের শেষ ট্রেনে আসুন। কোথায় যেতে হবে? বাক্সা, এফার। রিডিং থেকে 7 মাইল দূরে। প্যাডিংটন থেকে শেষ ট্রেন ধরলে আপনি 11:15 নাগাদ পৌঁছে যাবেন। সেখান থেকে আরো মাইল 7 ঘোড়ার গাড়িতে আমি স্টেশনে থাকবো আপনাকে রিসিভ করতে। কিন্তু তার মানে তো পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে, আর তারপরে আর কোনো ট্রেনও নেই। মানে আমায় রাত্রিটা ওখানেই থেকে যেতে হবে। বলছি, কাজটা একটু অন্য সময় করা যায় না? হ্যাঁ, আর একটু সকাল সকাল যদি হয়। না, আমাদের রাতেই সুবিধে। সেই কারণেই আপনার মতো একজন নতুন লোককে এতগুলো টাকা দেওয়া হচ্ছে। অবশ্য আপনি যদি রাতে না আসতে পারেন, তাহলে আমরা অন্য কাউকে। না 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 না, আমি চলে আসব, কিন্তু মানে কাজটার ব্যাপারে যদি একটু জানতে পারি তাহলে। নিশ্চয়ই। আপনি ফুলার্স আর্থ এর নাম শুনেছেন বোধ হয়। অত্যন্ত দামি জিনিস এবং এদেশে মাত্র 2 জায়গায় পাওয়া যায়। কয়েক বছর আগে রিডিং এর কাছে আমি কিছুটা জমি কিনি। জমি কেনার পর দেখতে পাই যে আমার জমিতে ফুলার্স আর্থ এর একটা ডিপোজিট রয়েছে, কিন্তু সেটা নেহাতি কম। তার থেকে অনেক বেশি রয়েছে আমার 2 প্রতিবেশীর জমিতে। এবার তাদের কোনো ধারণা নেই যে তারা টাকার খনির ওপর বসে আছে, আর আমার ইচ্ছে ছিল তাদের বেশি কিছু না জানিয়েই কম দামে তাদের জমিটা কিনে নেওয়ার। কিন্তু কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। আমার বন্ধুরা আমায় আইডিয়া দিল, নিজের জমিতে যেটুকু ফুলার্স আর্থ আছে সেটা বার করে বেচে তারপর সেই টাকা দিয়ে প্রতিবেশীদের জমি কেনা যায়। সেই কাজের জন্যই আমরা হাইড্রোলিক প্রেসটা বসাই, যেটা খারাপ হয়েছে। বুঝতেই পারছেন, জানাজানি হয়ে গেলে কতটা ক্ষতি হয়ে যেতে পারে আমাদের। এই কারণেই আমাদের গোপনীয়তার প্রয়োজন, এবং সেই জন্যই আপনার কাছে আসা। কিন্তু ফুলার্স আর্থ বার করতে হাইড্রোলিক প্রেস কি কাজে লাগবে সেটা বুঝলাম না। আমাদের কাজ করার পদ্ধতি একটু বিচিত্র ধরনের, সে ব্যাপারে আমি বিশেষ আলোচনা করতে চাই না, বুঝতেই পারছেন। যাই হোক, আপনি কি আমাদের কাজ করতে রাজি? হ্যাঁ, রাজি। তাহলে আমি এফার্ডে আপনার জন্য 11:15 নাগাদ অপেক্ষা করব, আর এই ব্যাপারে দয়া করে কারোর সঙ্গে আলোচনা করবেন না। বিচিত্র। হ্যাঁ, সেটা উনি ঘর থেকে বেরোতেই আমার মনে হলো, কিন্তু তারপর ভাবলাম এরম কাজের জন্য আমি যে টাকাটা পেতাম উনি আমায় দিচ্ছেন তার 10 গুণ। আর আমার ব্যবসার অবস্থা তো আপনাকে বলেইছি। তাই মন থেকে সব সন্দেহ ঝেড়ে ফেলে সেদিন ডিনার খেয়ে প্যাডিংটন থেকে ট্রেন ধরে রিডিংয়ে পৌঁছলাম। সেখান থেকে অন্য একটি ট্রেন নিয়ে এফোর্ড পৌঁছলাম। তখন ঠিক রাত 11:15। স্টেশন ফাঁকা, একজন মাত্র কুলি বসে আছে। বাইরে বেরিয়ে দেখি স্টার্ক অপেক্ষা করছেন। আমায় দেখে কোনো কথা বললেন না, হাত ধরে আমায় ঘোড়ার গাড়িতে বসালেন এবং ঘোড়ার পিঠে আলতো একটা টোকা মারতেই গাড়ি চলতে শুরু করলো। একটাই ঘোড়া? হ্যাঁ, একটাই। রংটা খেয়াল করেছিলেন কি?
হ্যাঁ, খয়েরি, ইয়েস। ওঠার সময় রাস্তার আলোয় দেখেছিলাম। ঘোড়ার স্বাস্থ্য? তা বেশ ভালোই। বেশ, তারপর বলুন। পুরো রাস্তাটা স্টার্ক আমার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আমার সঙ্গে একটা কথাও বললেন না। মাঝে মধ্যে আমি একাত্তে প্রশ্ন করলেও হ্যাঁ বা নাই উত্তর দিলেন। আমরা প্রায় ঘন্টাখানেক চললাম, আন্দাজ 12 মাইল। বাইরে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। খুব খারাপ গ্রামের রাস্তা থেকে যখন শেষে নুড়ি ফেলা পথে ঢুকলো গাড়ি, তখন বুঝলাম যে আমরা পৌঁছে গেছি। গাড়িটা এসে থামলো একটি বাড়ির খোলা দরজার সামনে, এবং স্টার্ক গাড়ি থেকে নেমেই সোজা ঢুকে পড়লেন ভেতরে। পেছন পেছন আমিও ঢুকলাম। একই অন্ধকার, তার উপর একেবারে দোরগোড়া এসে দাঁড়িয়েছিল গাড়ি। কাজেই বাড়ির সামনেটা আমি দেখতে পেলাম না। যে মুহূর্তে আমি ভেতরে ঢুকলাম, আমার পেছনে বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আর আমি ওই ঘোড়ার গাড়ি চলে যাওয়ার আওয়াজ পেলাম। যে ঘরে আমরা ঢুকলাম সেটা সম্পূর্ণ অন্ধকার। স্টার্ক একটা দেশলাই বার করে জ্বালাতে যাবেন, এমন সময় একটি দরজা খুলে ঘরে ঢুকলেন এক মহিলা। তার হাতে একটি লণ্ঠন। তিনি বিদেশি ভাষায় কি একটা বললেন স্টার্ককে। স্টার্ক তার উত্তরে কি বলল আমি ঠিক বুঝলাম না, কিন্তু সেটা শুনে মহিলা আঁতকে উঠলেন। স্টার্ক তার হাত থেকে লণ্ঠনটা ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর নিজে একটা ঘরের দরজা খুলে আমায় ভেতরে অপেক্ষা করতে বলল। আমি দেখি সেই ঘরের মাঝখানে একটা গোল টেবিলের ওপর কয়েকটা জার্মান বই। ভাবলাম জানলা দিয়ে একবার বাইরে দেখি, কিন্তু জানলা বাইরে থেকে বন্ধ। পুরো বাড়ি নিস্তব্ধ। আমি এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় হঠাৎ করে দরজা খুলে ঘরে ঢুকলেন সেই মহিলা। আপনি এখান থেকে চলে যান, চলে যান। কিন্তু ম্যাডাম, আমি যে কাজটা করতে এসেছি এখানে। ভুলে যান আপনার কাজের কথা, আপনাকে ভগবানের দোহাই এখান থেকে চলে যান। মিস্টার হোমস, মহিলার মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি তার পেছনের দরজার দিকে আঙুল দেখালেন। যে দরজা দিয়ে এসেছিলেন চুপচাপ সেই দরজা দিয়ে বেরিয়ে যান, কেউ আপনাকে আটকাবে না। আপনি। মহিলা আর কিছু বলার আগেই উপরতলা থেকে একটা দরজা বন্ধ করার আওয়াজ এলো, এবং তারপরেই সিঁড়িতে পায়ের শব্দ। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মহিলা কথা বন্ধ করে যে দিক দিয়ে এসেছিলেন সেই দিক দিয়ে বেরিয়ে গেলেন। তার কয়েক মুহূর্ত পরেই ঘরে ঢুকলেন স্টার্ক এবং তার সঙ্গে বেঁটে মোটা দাড়িওয়ালা এক ভদ্রলোক। আলাপ করিয়ে দিই, মিস্টার হ্যাদলি, ইনি মিস্টার ফার্গুসন, আমার ম্যানেজার। আচ্ছা, এই দরজাটা তো আমি বন্ধ করে রেখেছিলাম, এটা কি আপনি খুলেছেন? মহিলার কথাটা আমি চেপে গেলাম। বললাম, আমি দরজা খুলেছি। স্টার্ক আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকালেন, কিন্তু আর কিছু বললেন না ওই ব্যাপারে। চলুন তাহলে দোতলায় চলুন, আপনাকে মেশিনটা দেখাই। কর্নেল আর তার ম্যানেজারের পেছনে পেছনে আমি চললাম। বিশাল বড় গোলক ধাঁধার মতো বাড়ি। মেঝেতে কোথাও কার্পেট নেই, দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, দরজার চৌকাঠ বহু বছরের ব্যবহারের ফলে ক্ষয়ে গেছে, কোথাও একটা জানলাও খোলা নেই। একটা লম্বা প্যাসেজের শেষে একটি ঘরের সামনে দুজনে এসে দাঁড়ালেন। ফার্গুসন বাইরেই রইলেন। আমায় ভেতরে নিয়ে গেলেন স্টার্ক। আমরা কিন্তু এই মুহূর্তে হাইড্রোলিক প্রেসের ভেতরে দাঁড়িয়ে আছি। আপনার মাথার উপরে যে ছাদটা, ওটাই হলো ডিসেন্ডিং পিস্টন। কাজেই কেউ প্রেস চালু করে দিলে আমরা খুব সমস্যায় পড়ব। এই ঘরের মেঝে লোহার তৈরি, সবই ঠিক আছে, কিন্তু মেশিনটা একটু আটকে আটকে চলছে। সেটা কেন হচ্ছে আর কিভাবে ঠিক করা যায়, এইটা বার করা হচ্ছে আপনার কাজ। স্টার্কের হাত থেকে লণ্ঠন নিয়ে আমি মেশিনটা খুঁটিয়ে দেখতে শুরু করলাম।
বড় প্রেস আমি কোনোদিন দেখিনি, কিন্তু মেশিন চালু করতেই একটা শীষ দেওয়ার মতো শব্দ থেকে আমি বুঝতে পারলাম কি গোলমাল হয়েছে। হাইড্রোলিক মেশিনের কোনো একটি জলে সিলিন্ডারের ওয়াশার ক্ষয়ে গিয়ে সেখান থেকে জল লিক করছে। আমি কথাটা স্টার্ককে বললাম। তিনি শুনে আমায় কিভাবে সারানো যায় সেই নিয়ে কয়েকটা প্রশ্ন করলেন। ওনার সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি নিজের মতো ঘুরে একটু মেশিনটা দেখতে লাগলাম। ফুলার্স আর্থের গল্পটা যে সম্পূর্ণভাবে মিথ্যে সেটা আমার কাছে একদম স্পষ্ট হয়ে গেছিল। ওইটুকু কাজের জন্য এত বড় মেশিনের কোনো দরকার নেই। ঘরের মেঝেটা সত্যি লোহার, তার মাঝখানে অন্য কি একটা ধাতু জমেছিল। সেটা ঠিক কি দেখতে আমি নিচু হয়েছি এমন সময় স্টার্ক যে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন আমি খেয়ালই করিনি। কি করছেন আপনি? আপনি আমায় মিথ্যে কেন বললেন বলুন তো কর্নেল? এই মেশিন ফুলার্স আর্থের জন্য ব্যবহার করা হচ্ছে না। কিসের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা আমায় বললে আপনাদেরই সুবিধে হতো। কথাগুলো বলার পরের মুহূর্তেই আমার মনে হলো যে আমি ঠিক করিনি। কর্নেল স্টার্কের মুখে চোখে আমার কথা শুনে কেমন একটা হিংস্র ভাব দেখা দিল। ঠিক আছে, আপনার যখন এতই কৌতূহল, আমি আপনাকে দেখাচ্ছি এই মেশিন কি কাজে ব্যবহার করা হয়। এই বলেই কর্নেল ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে দিলেন। আমি চিৎকার করলাম, কর্নেল, কর্নেল, দরজা খুলুন! কিন্তু কোনো উত্তর পেলাম না। তারপর একটা শব্দ শুনতে পেলাম, যেটা শুনে আমার রক্ত জল হয়ে গেল। কর্নেল বাইরে থেকে মেশিন চালু করে দিয়েছেন। লণ্ঠনের আলোয় দেখলাম ছাদটা আস্তে আস্তে আমার দিকে নেমে আসছে। আমি বারবার ডাকলাম, কর্নেল, কর্নেল, দরজা খুলুন, কর্নেল, দরজা খুলুন প্লিজ। কিন্তু কোনো উত্তর পেলাম না। ঠিক কতটা যন্ত্রণা পেয়ে আমি মারা যাব আমি এটাই ভাবছি এমন সময় একটা জিনিস দেখতে পেয়ে আমার ধরে প্রাণ এলো। আপনাকে বলেছিলাম না যে মেঝে এবং ছাদ লোহার তৈরি হলেও দেওয়ালটা কাঠের ছিল। সেই কাঠের দেওয়ালের একটা প্যানেলের ফাঁক দিয়ে দেখলাম ঘরে ঢুকছে একটা ক্ষীণ হলদে আলোর রশ্মি। ধীরে ধীরে সেই রশ্মি চওড়া হয়ে গিয়ে একটা দরজার আকার ধারণ করলো। কেউ একজন ঘরের বাইরে থেকে প্যানেলটা টেনে খুলে ফেলেছে। আমি লাফিয়ে সেই ফাঁকটার মধ্যে দিয়ে ওপারে পৌঁছলাম একেবারে শেষ মুহূর্তে। তারপরেই আমার পেছনে বিকট শব্দ করে মেঝের ওপর নেমে এলো হাইড্রোলিক প্রেস। আমি যেখানে পৌঁছেছিলাম সেটা একটা প্যাসেজ। লাফ দেওয়ার সময় ভয় আমার চোখ বন্ধ হয়ে গেছিল। চোখ খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছেন সেই মহিলা, হাতে লণ্ঠন নিয়ে। উঠুন উঠুন উঠুন, চলুন আমার সঙ্গে, সময় নষ্ট করবেন না, চলুন। এবার আমি আর ওনার কথা অমান্য করতে পারলাম না। প্রায় ছুটতে ছুটতে ওনার সঙ্গে বেরোলাম। প্রথমে প্যাসেজ, তারপর একটা ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে, তারপর আরেকটা প্যাসেজ। সেখানে পৌঁছেই শুনতে পেলাম নিচের তলা থেকে দুজনের পায়ের শব্দ এবং গলার আওয়াজ, যেন ছুটতে ছুটতে খুব উত্তেজিতভাবে দুজনে কথা বলছে। আমার সঙ্গিনী একবার হতবুদ্ধির মতো তাকালেন আমার দিকে। তারপর একটি দরজা খুলে একটি বেডরুমের ভেতরে আমায় নিয়ে এলেন। সেই ঘরের খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। শুনুন, এটাই আপনার পালানোর একমাত্র উপায়, লাফাতে হবে আপনাকে। এটা আমি জানলা খুলে নিচে তাকালাম। বাড়ির সামনে একটা বাগান, প্রায় 30 ফুট নিচে। আমি জানলার সিলের উপর বসে লাফানোর প্রস্তুতি নিচ্ছি এমন সময় ঘরে ঢুকলেন কর্নেল। তার হাতে একটা মাংস কাটার ছুরি, অন্য হাতে লণ্ঠন। মহিলা থেকে আটকানোর
প্রাণপণ চেষ্টা করলেন। না ফ্রিটস, না না, ওকে ছেড়ে দাও। তুমি আগের বার আমায় প্রমিস করেছিলে যে আর কিচ্ছু করবে না, ও কাউকে কিচ্ছু বলবে না ফ্রিটস। তুমি কি পাগল হয়ে গেছো এলিস? ও সব দেখে ফেলেছে। ওকে যেতে দিলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমার রাস্তা ছাড়ো। না, কিছুতেই না। ছাড়ো বলছি। মহিলাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে কর্নেল এগোলেন আমার দিকে। উনি আমায় ছুরি দিয়ে আক্রমণ করার মুহূর্তে আমি জানলা দিয়ে লাফাই, কিন্তু লাফানোর সময় আমার একটি হাত জানলার উপর রাখা ছিল, ছুরিটা সেখানেই পড়ে। হাতে একটা যন্ত্রণা অনুভব করেছিলাম। নিচে পড়ে আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার বুড়ো আঙুলটা কাটা পড়েছে। সেই অবস্থায় আমি কোনো মতে ছুটতে ছুটতে বাগান পেরিয়ে রাস্তায় বেরিয়ে আসি। সেখান থেকে স্টেশন, সেখান থেকে আপনার এই চেম্বার। হ্যাদারলির এই কাহিনী শোনার পর কয়েক মিনিট আমি আর শার্লক দুজনেই চুপ করে বসে রইলাম। তারপর শার্লক উঠে গিয়ে তাক থেকে নামালো তার খবরের কাগজের কাটিংয়ের বই। কোথায় গেল? এই তো, নিখোঁজ মিস্টার জেরেমায়া হিলিং, পেশায় হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 9 তারিখ রাত 10টায় বাড়ি থেকে বেরোন এবং তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে এনাকে ডাকা হয়েছিল যখন আগের বার মেশিন খারাপ হয়। তাহলে সেই জন্যই ওই মহিলা? নিঃসন্দেহে। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কর্নেল চাইছিলেন না যে তার গোপন কারবারের কথা কেউ ফাঁস করে দিক, কিন্তু এসব আলোচনা পরে হবে। আপাতত আপনি কেমন আছেন? আমি মোটামুটি ঠিকঠাকই। কেন বলুন তো? তাহলে আমাদের কাছে নষ্ট করার মতো সময় একদম নেই। এখান থেকে স্কটল্যান্ড ইয়ার্ড, সেখান থেকে এফোর্ড। চলুন। ঘন্টা তিনেক পরে আমি, হ্যাদারলি আর স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট এফোর্ডের ট্রেনে বসেছিলাম। ব্র্যাড স্ট্রিট একটা ম্যাপে কম্পাস দিয়ে একটা গোল দাগ দিল। এই হলো 10 মাইল। আপনাকে যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেটা এই সার্কেলের মধ্যেই কোথাও একটা আছে। কোন দিকে আছে আমি বোধহয় সেটা অনুমান করে ফেলেছি। এর মধ্যেই? আমার তো মনে হয় দক্ষিণ দিকে। ওদিকে বিশেষ বসতি নেই, খুব নির্জন। আমার মনে হয় পূর্ব দিকে। আমার মনে হয় উত্তর দিকে, কারণ একমাত্র ওই দিকেই পাহাড় নেই। অন্য কোনো দিকে গেলে খাড়াই রাস্তার কথা মনে থাকতো মিস্টার হ্যাদারলির। তোমরা সবাই ভুল করছো, ওরা এখানে আছে। শার্লক ম্যাপের একেবারে মাঝখানে একটি জায়গায় আঙুল রাখলো। কিন্তু মিস্টার হোমস, 1 ঘন্টার রাস্তা। স্রেফ অন্ধকারে চক্রাকার পরিভ্রমণ ব্র্যাড স্ট্রিট। মিস্টার হ্যাদারলি, এই জন্যই আমি আপনাকে ঘোড়ার অবস্থা জিজ্ঞেস করেছিলাম। রাস্তার অবস্থা খারাপ আপনি বলছেন। 12 মাইল এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আপনাকে আনতে গেলে আপনি দেখে বুঝতে পারতেন যে ঘোড়া ক্লান্ত। এটা মন্দ বলেননি, কিন্তু আর ওই মেশিন দিয়ে যে ঠিক কি করা হয় সেটা আমি আন্দাজ করতে পারছি। টাকা জাল, রূপোর জায়গায় অন্য কোনো ধাতু দিয়ে কয়েন তৈরি করছে এরা। এরম একটা দল যে এদিকেই কোথাও আছে আমরা বুঝতে পারছিলাম। ওদের তৈরি নকল কয়েনে বাজার ছেয়ে গেছে। এইবার ব্যাটাদের বাগে পাওয়া গেছে। কিন্তু এখানেই ব্র্যাড স্ট্রিট একটা ভুল করল, কারণ আমরা পৌঁছে দেখলাম পাখি ফুরুত। এফোর্ড স্টেশনে ঢুকতে ঢুকতেই আমরা দেখতে পেয়েছিলাম কিছু দূরে একটি বাড়িতে আগুন লেগেছে। স্টেশন মাস্টার বললেন আগুন ভোর রাতের দিকেই লেগেছিল। আচ্ছা, বাড়িটা কার? ডক্টর বিচারের স্যার। উনি কি জার্মান? না না, জার্মান কেন হতে যাবেন, উনি ইংরেজ। কিন্তু ওনার এক রুগী ওনার বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন, তিনি বিদেশি। স্টেশন মাস্টারের কথা শেষ হতে না হতেই শার্লক এগিয়ে গেল বাড়িটার দিকে। বিরাট বড় সাদা চুনকাম করা বাড়ি। আশ্চর্যভাবে হ্যাদারলি বাড়িটা দেখে চিনতে পারলেন। হ্যাঁ, এই তো সামনে ড্রাইভওয়ে। আর আর ওই দেখুন মিস্টার হোমস, ওই জানলাটা দিয়ে আমি লাফিয়েছিলাম। আপনার বদলাটা বেশ জবরদস্ত হয়েছে বলতেই হবে। কি বদলা? আমার মনে কোনো সন্দেহ নেই মিস্টার হ্যাদারলি যে আগুনটা আপনার লণ্ঠন থেকেই লাগে, যেটা আপনি প্রেসের ভেতরে ফেলে এসেছিলেন। কিন্তু যারা আপনাকে খুন করার চেষ্টা করেছিলেন তারা বোধহয় এখন কয়েকশো মাইল দূরে। হোমসের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। সেদিন ভোরে
গ্রামের একজন 3 জনকে ঘোড়ার গাড়িতে করে যেতে দেখেছিল। একজন রোগা আর একজন মোটা পুরুষ, আর তাদের সঙ্গে একজন মহিলা। কিন্তু সেদিনের পর থেকে ওই 3 জনের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। দমকল কর্মীরা বাড়ির ভেতর নানান রকম বিচিত্র কলকবজা দেখে খুবই অবাক হয়েছিল। আরও অবাক হয়েছিল যখন একটি জানালার কাছে তারা খুঁজে পায় একটি মানুষের কাটা বুড়ো আঙুল। যতক্ষণে আগুন নিভেছে বাড়ি একেবারে ধ্বংসস্তূপ। তার মধ্যেই খুঁজে অনেকটা নিকেল আর টিন পাওয়া গেল, কিন্তু নকল পয়সার কোনো হদিশ মিলল না। আমরা লন্ডনে ফেরার পর হ্যাদারলি বললেন, দোষ, আমার আঙুল গেল, 50 গিনিও গেল, আর কি পেলাম তার বিনিময়? অভিজ্ঞতা। এমন গল্প কতজন শোনাতে পারে বলুন? সানডে সাসপেন্স ক্লাসিক সে আজ শুনলেন শার্লক হোমসের 2টি গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিলস ফুট এবং দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। রচনা স্যার আর্থার কনান ডয়েল। গল্প পাঠে মীর, দীপ, সোমক, অগ্নি, শঙ্করী প্রসাদ মিত্র, শ্রী, শুভদীপ চক্রবর্তী, অংশুমান পাল এবং গোধূলি। অনুবাদ পুষ্পল। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভদীপ সেনগুপ্ত। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। পর্ব পরিচালনা দীপ।